শ্রাবণের আকাশটা আজ যেন ভেঙে পড়বে। সকাল থেকেই সমান বৃষ্টি হচ্ছে। পুরোনো ঢাকার জীর্ণ ললিতপুর লেনের এই আধভাঙা বাড়িটার ছাদ দিয়ে জল চুইয়ে পড়ছে। লতা একটা স্টিলের বাটিতে সেই জল ধরছে। টুপ টুপ শব্দটা লতার কানে তীরের মতো বিঁধছে। আজ লতার বিয়ে, অথচ বাড়ির কোথাও সানাইয়ের সুর নেই, নেই কোনো উৎসবের আমেজ। আছে শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা, যা কেবল আসন্ন ঝড়ের পূর্বাভাস দেয়। আজকে তার খুশির দিন, অথচ আনন্দ নয়, এক অদ্ভুত বিষাদ আর অপমানের গ্লানি তার সারা শরীরে লেপ্টে আছে। আয়নার সামনে বসে থাকা মেয়েটির নাম বনলতা। বয়স 21 কি 22। গায়ের রংটা দুধে আলতা নয়। তবে শ্যামলা বরণ এই মেয়েটির চোখে এমন এক গভীরতা আছে, যা এক পলক দেখলে ফেরানো দেয়। কিন্তু আজ সেই চোখে শ্রাবণের মেঘ জমেছে। লতা তার কাঁপা কাঁপা হাতে মায়ের দেওয়া পুরনো রূপোর চুড়িটা পরার চেষ্টা করছে। লতা, ওই লতা, এখনো ঢং করে দাঁড়িয়ে আছিস? বরপক্ষ চলে এলো বলে পেছন থেকে তীক্ষ্ণ কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠলেন লতার সৎমা জুলেখা বেগম। লতা আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। পরনে একটা সস্তা লাল কাতান শাড়ি। শাড়িটা নতুন, কিন্তু লতার মনে হচ্ছে এটি আসলে একটি কাফনের কাপড়। নিজের প্রতিচ্ছবি দেখে লতার মনে হলো সে কোনো কোণে নয়, বরং কাঁসাইখানায় নিয়ে যাওয়া কোনো অবলা প্রাণী। তার ডাগর চোখের নিচে কালচে দাগ। গত 3 দিন ঠিকমতো খাওয়া হয়নি তার। জুলেখা বেগম ঘরে ঢুকে লতার হাতটা সজোরে খামচে ধরলেন। মুখটা এমন করে রাখিস না লতা। অরণ্য সাহেব এ শহরের কত বড় মানুষ তুই জানিস? ওনার অঢেল সম্পত্তি। তোর ভাগ্য ভালো যে তোর মতো একটা এতিম মেয়েকে উনি ঘরে তুলছেন। লতা মিলান হাসল। সেই হাসিতে একরাশ অবজ্ঞা মিশেছিল। সে শান্ত গলায় বলল, উনি আমাকে ঘরে তুলছেন না মা, উনি আমাকে কিনেছেন। তুমি তো আমার বাবার চিকিৎসা ও ঋণ শোধ করার জন্য ওনার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছো। বলনি তো বিয়ের কথা? বলেছ লতাকে ওনার বাড়িতে কাজে দিচ্ছ। আজ কাজটা বদলে বিয়ে হয়ে গেল। জুলেখা বেগমের হাতটা একটু কেঁপে উঠল, কিন্তু পরক্ষণেই তিনি আরও কঠোর হলেন। তোর বাপের হার্ট ব্লক, বিছানায় পড়ে ধুঁকছে। এর মধ্যে মহাজনরা টাকার জন্য চাপ দিচ্ছে। ওই টাকার অভাবে মানুষটা মরে যেত। আমি কি ভুল করেছি? অরণ্য সাহেবের প্রথম স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে বছর 2 আগে। ওনার একটা 6 বছরের মেয়ে আছে। তুই গিয়ে সেই বাচ্চাটার মা হবি, ঘরটা সামলাবি। এতে দোষের কি? লতা আর কোনো কথা বলল না। তার বাবা শওকত সাহেব একসময় স্কুলের হেডমাস্টার ছিলেন। আজ তিনি প্যারালাইজড হয়ে পাশের ঘরে নিঃসার হয়ে পড়ে আছেন। লতা জানে সে যদি আজ এই বিয়েতে রাজি না হতো, তবে জুলেখা বেগম তার বাবাকে বিনা চিকিৎসায় মরতে দিতেন। লতা দীর্ঘশ্বাস ফেলে জানালার ধারে গেল। বাবার দিকে তাকালে লতার বুকটা ফেটে যায়। গত মাসে হার্ট অ্যাটাক করার পর থেকে মানুষটা আধমরা হয়ে আছেন। জুলেখার দাপটে তিনি এই বাড়িতে এক প্রকার জীবন্ত লাশ। পাড়ার মহাজনরা সুদের টাকা চাপে শওকত সাহেব যখন প্রায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছিলেন, তখনই জুলেখা এই ব্যবস্থাটা করেন। ব্যবস্থাটা খুব সহজ, লতাকে বিক্রি করে দেওয়া। পাত্র অরণ্য চৌধুরী, শহরের নামকরা ব্যবসায়ী, ডিভোর্সি এবং একটি 6 বছরের কন্যা সন্তানের বাবা। বিনিময়ে শওকত সাহেবের সমস্ত ঋণ শোধ হবে এবং চিকিৎসার জন্য জুলেখার হাতে আসবে মোটা অঙ্কের টাকা। লতা ধীর পায়ে বাবার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। শওকত সাহেব ফেল ফেল করে তাকিয়ে আছেন, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তিনি হয়তো বলতে চাইছেন, মারে, আমায় মাফ করে দে, কিন্তু কথা বলার শক্তি তার নেই। লতা বাবার কপালে একটা চুম খেয়ে ফিসফিস করে বলল, তুমি ভালো থেকো বাবা। তোমার লতা মরে যায়নি, সে শুধু নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে আসছে। বিকেলের গধূলি বেলায় বৃষ্টি থেমেছে, কিন্তু কাদা ভরা রাস্তায় চকচকে কালো রঙের একটা দামি গাড়ি এসে থামলো। পাড়ার লোক জানালার গ্রিল দিয়ে উঁকি মারছে। ললিতপুর লেনের এই খিঞ্চি গলিতে এমন রাজকীয় গাড়ি আগে কখনো আসেনি। গাড়ি থেকে নামলেন অরণ্য চৌধুরী। অরণ্যের পরনে সাদা পাঞ্জাবি, কাঁধে একটা ধূসর চাদর। বয়স 30-এর কোঠায়, ফর্সা গায়ের রং, তীক্ষ্ণ নাক আর চোখে এক জোড়া চশমা।
মানুষটার চেহারায় আভিজাত্য থাকলেও এক ধরনের বরফ শীতল গাম্ভীর্য আছে। সে একবারও চারপাশের দারিদ্র্যের দিকে তাকালো না, সোজা ভেতরে ঢুকে এলো। বিয়েটা হলো খুব সংক্ষেপে, কোনো সানাই নেই, কোনো আলোকসজ্জা নেই, শুধু কবুল বলা আর সই। লতা যখন অরণ্যের পাশে বসলো, সে অরণ্যের শরীরের দামি পারফিউমের ঘ্রাণ পেল, কিন্তু অরণ্য একবারও লতার দিকে ফিরে তাকালো না। তার চোখ জোড়া ছিল মোবাইলের স্ক্রিনে অথবা শূন্যতায়। বিয়ে শেষ হতেই জুলেখা গদগদ হয়ে বললেন, বাবা অরণ্য, লতা আমাদের খুব আদরের মেয়ে, একটু দেখে রেখো ওকে। অরণ্য শুধু সংক্ষেপে বলল, গাড়িতে উঠুন লতা, আমার হাতে সময় কম। যাওয়ার সময় লতা বাবার পা জড়িয়ে ধরল। শওকত সাহেব ফুঁপিয়ে কেঁদে উঠলেন, কিন্তু জুলেখা লতাকে এক প্রকার টেনেই গাড়ির দিকে নিয়ে গেলেন। লতা বুঝতে পারল এই বাড়ি থেকে সে বিদায় নিচ্ছে না, বরং তাকে উপড়ে ফেলা হচ্ছে। চৌধুরী ভিলার সদর দরজা, শহরের আভিজাত্য এলাকায় এই বিশাল অট্টালিকা বৃষ্টির বেশ আরও বেড়েছে। কালো রঙের মার্সিডিজ গাড়িটা যখন বিশাল গেট দিয়ে ভেতরে ঢুকলো, লতার বুকটা কেঁপে উঠল। গেটের দুই পাশে সারি সারি দেবদারু গাছ, অন্ধকারে সেগুলোকে প্রহরীর মতো মনে হচ্ছে। বাড়ির নামটা যেমন রহস্যময়, বাড়িটাও তেমন সাদা রঙের। বিশাল অট্টালিকা, কিন্তু কোথাও প্রাণের স্পন্দন নেই। গাড়ি থেকে নামতেই লতাকে ভেতরে নিয়ে যাওয়া হলো শ্বেত পাথরের মেঝের ওপর দিয়ে। যখন লতা তার আলতা রাঙা পায়ে হেঁটে যাচ্ছিল, তার মনে হচ্ছিল সে কোনো ভুল জায়গায় চলে এসেছে। ড্রয়িং রুমে বসে আছেন অরণ্য চৌধুরীর মা মেহজাবিন চৌধুরী। তার ব্যক্তিত্বে এক আভিজাত্যের ছাপ, কিন্তু চোখ দুটো ভীষণ শীতল। তিনি লতাকে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখলেন। তিনি লতাকে আপাদমস্তক দেখে নিয়ে বললেন, দেখতে মন্দ নয়, তবে চাল চলন তো একদম গেঁয়ো। যাই হোক অরণ্য, ওকে ঘরে নিয়ে যান। আর হ্যাঁ, তারামণি কাঁদছে, ওকে সামলাতে বলিস। লতা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মনে হলো সে কোনো মানুষের বাড়িতে নয়, বরং এক অদৃশ্য কারাগারে প্রবেশ করেছে। অরণ্য কোনো উত্তর না দিয়ে লতাকে ইশারায় দোতলায় নিয়ে গেল। লতা ধীর পায়ে পিছু পিছু চলল। বিশাল করিডোর পার হয়ে অরণ্যের ঘরের সামনে আসতেই ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল। আমি এই মাকে চাই না, আমি আমার নিজের মাকে চাই, একে বের করে দাও। একটি 6 বছরের ছোট মেয়ে, পরনের ফ্রক, এলোমেলো চুলে মেঝের ওপর বসে হাত পা ছুড়ে কান্না করছে। এটাই তারামণি। লতার বুকটা ধাক করে উঠল। এটা কি তবে তার সংসার? অরণ্য ঘরে ঢুকে তারা মণিকে কোলে তুলে নিল। তার গলার স্বর মুহূর্তেই কোমল হয়ে গেল। তারা মা, দেখ কে এসেছে। উনি এখন থেকে তোমার সাথে থাকবেন, তোমাকে গল্প শোনাবেন। মণি অরণ্যের কোল থেকে নেমে লতার দিকে তেড়ে এলো। লতার শাড়ির আঁচল টেনে ধরে চিৎকার করে বলল, তুমি কে? তুমি আমার মা নও, আমার মা দিঘিমা। তুমি কেন লাল শাড়ি পরেছ? লতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অরণ্য লতার দিকে তাকিয়ে অত্যন্ত কঠোর গলায় বলল, শুনুন লতা, আপনাকে এই বাড়িতে আনা হয়েছে কেবল তারামণির জন্য। আর আমার মা অসুস্থ, তিনি বাচ্চাকে সময় দিতে পারেন না, তাই তারামণির দেখাশোনার করার আপনার প্রধান কাজ। আমার ব্যক্তিগত জীবনে বা আমার ঘরে আপনার কোনো প্রবেশের অধিকার নেই। আমার হৃদয়ে অন্য কোনো নারীর জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা অবশিষ্ট নেই। দিঘি যেখানে ছিল সেখানে আর কেউ কোনো দিন বসতে পারবে না। আজ থেকে আপনি পাশের ছোট গেস্ট রুমে থাকবেন। লতা অস্ফুট স্বরে বলল, কিন্তু আপনার মা তো বললেন। অরণ্য হাত তুলে থামিয়ে দিল। মা কি বলেছেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই বিয়ের চুক্তি কেবল আপনার বাবার ঋণ শোধ আর চিকিৎসার খরচ পর্যন্ত। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক কোনোদিন হবে না। আপনি শুধু তারা মনির আয়ার মতো থাকবেন, তবে বাইরের মানুষের সামনে পরিচয় হবে আপনি আমার স্ত্রী। পরিষ্কার? লতা অবাক হয়ে তাকিয়ে রইল। আজ তার বাসর রাত, অথচ তার স্বামী তাকে অন্য ঘরে যাওয়ার আদেশ দিচ্ছে। লতার মনে হলো টাকার বিনিময়ে জুলেখা বেগম তাকে আসলে এক জ্যান্ত কবরে পাঠিয়ে দিয়েছেন। লতার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল সে এক খাঁচা থেকে বেরিয়ে আরেক
বড় সোনার খাঁচায় বন্দি হয়েছে, যেখানে সম্মান নেই, অধিকার নেই, আছে শুধু দায়িত্ব। লতা তারামণির দিকে তাকিয়ে বাড়ালো, কিন্তু মেয়েটি ঘৃণা ভরে লতার হাত সরিয়ে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। লতা একা সেই অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। লতা জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকালো। তার জীবনটাও কি এই অন্ধকারের মতো হয়ে যাবে, নাকি সে পারবে এই বরফ শীতল মানুষটার মনে বসন্তের হাওয়া বইতে? অরণ্য ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর লতা নিথর হয়ে দাঁড়িয়ে রইল। দেয়াল ঘড়ির টিকটিক শব্দটা এই বিশাল ঘরে যেন হাহাকারের মতো বাজছে। দামি আসবাব, ঝকঝকে মেঝের এই আভিজাত্য লতার কাছে একদম অচেনা। সে নিচু হয়ে মেঝেতে পড়ে থাকা তারামণির একটা পুতুল তুলে নিল। পুতুলটার একটা হাত ভাঙা। লতার মনে হলো তার নিজের জীবনটাও ঠিক এই পুতুলটার মতো এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেছে। সে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। করিডোরের শেষ প্রান্তে একটি ছোট্ট ঘর তাকে দেখিয়ে দেওয়া হয়েছে। ঘরের ভেতরটা গোছানো, কিন্তু ভীষণ ঠান্ডা। কোনো প্রাণের স্পন্দন নেই। লতা বিছানায় গা এলিয়ে দিল। পরনের লাল বেনারসিটা এখন তার কাছে লোহার শিকলের মতো ভারী মনে হচ্ছে। হঠাৎ তার রুমের দরজায় করাঘাতের শব্দ হলো। লতা ধরফর করে উঠে বসলো। দরজা খুলতেই দেখলো দাঁড়িয়ে আছে মেহজাবিন চৌধুরী। তার হাতে এক সেট চাবি। লতার শাশুড়ির মুখটা পাথরের মতো শক্ত। শোনো লতা, মেহজাবিন চৌধুরীর গলায় আভিজাত্যের দম্ভ। অরণ্য তোমাকে এখানে কেন এনেছে তা তুমি জানো। আমার নাতনি তারামণির একটা মা দরকার ছিল, কিন্তু মনে রেখো, এই বাড়ির বউ হওয়া আর এই বাড়ির শাসন হাতে নেওয়া এক কথা নয়। কাল সকাল 6টায় রান্নাঘরে যাবে, অরণ্য 7টায় ব্রেকফাস্ট করে, আর হ্যাঁ, তারামণিকে তৈরি করে স্কুলে পাঠানোর দায়িত্ব তোমার। লতা মাথা নিচু করে বলল, জি মা। মা বলবেন আমাকে? মেহজাবিন চৌধুরী বাধা দিয়ে বললেন, এ বাড়িতে সবাই আমাকে বড় মা বলে ডাকে, তুমিও তাই বলবে। অরণ্যর ঘর থেকে দূরে থাকাই তোমার জন্য মঙ্গল। ওর অতীত আর ওর বর্তমানের মাঝখানে কোনো দেয়াল তোলার চেষ্টা করো না। তিনি চলে গেলেন। লতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অতীত অতীত বলতে তিনি কার কথা বোঝালেন? দিঘি? তারামণির মা? অরণ্যের ডিভোর্সি স্ত্রী? লতার মনে এক অজানা শঙ্কা দানা বাঁধল। রাত তখন প্রায় 12টা। সারা বাড়ি নিঝুম। লতা ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু পাশের ঘর থেকে একটা চাপা কান্নার শব্দ তার কানে এলো। সে বুঝতে পারলো এটা তারামণি। লতা আর স্থির থাকতে পারলো না। চুপি চুপি ঘর থেকে বেরিয়ে তারামণির ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা সামান্য খোলা। লতা উঁকি দিয়ে দেখলো ছোট্ট তারামণি বালিশ আঁকড়ে ধরে ফুপিয়ে কাঁদছে। অরণ্য পাশে নেই। সম্ভবত সে নিজের লাইব্রেরিতে বা অন্য কোথাও কাজ করছে। লতা সাহস করে ঘরে ঢুকলো। বিছানার পাশে বসে আলতো করে তারামণির মাথায় হাত রাখলো। স্পর্শ পেতেই মেয়েটা চমকে উঠল। ভেজা চোখে লতার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, তুমি কেন এখানে এসেছো? যাও, তুমি পচা মা। আমার দিঘি মা আসবে, তুমি চলে যাও। লতা ভয় পেল না। সে শান্ত গলায় বলল, আমি কি একবারও বলেছি আমি তোমার মা? আমি তো তোমার বন্ধু হতে এসেছি। দেখো, তোমার পুতুলের হাতটা আমি ঠিক করে এনেছি। লতা তার আঁচল থেকে একটা সুতো আর আঠা দিয়ে জোড়া লাগানো পুতুলটা এগিয়ে দিল। তারামণি এক পলক পুতুলটার দিকে তাকালো। তার কান্নাটা একটু কমলো, কিন্তু জেদ কমলো না। সে পুতুলটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আমি তোমার কোনো জিনিস নেব না। পাপা বলেছে তুমি শুধু আমার দেখাশোনা করবে। তুমি আমার কেউ না। ঠিক এই মুহূর্তেই দরজার অরণ্যের ছায়া দেখা গেল। তার পরনে এখন ঢিলে ঢালা টি শার্ট আর ট্রাউজার। তারা চোখে উপচে পড়া বিরক্তি। লতা, আপনাকে নিষেধ করেছিলাম না এই ঘরে আসতে? তারামণিকে বিরক্ত করবেন না, ও একা থাকতে অভ্যস্ত। অরণ্যের কণ্ঠস্বর বরফের চেয়েও ঠান্ডা। লতা উঠে দাঁড়ালো। তার চোখে এখন জল নাই, এক অদ্ভুত তেজ। সে অরণ্যের চোখের দিকে তাকিয়ে বলল, ও একা থাকতে অভ্যস্ত নয় অরণ্য সাহেব, ও একা থাকতে বাধ্য হচ্ছে। একটা 6 বছরের বাচ্চা যখন মাঝরাতে কাঁদে, তখন তাকে রুলস শেখাতে হয় না, তাকে একটু জড়িয়ে ধরতে হয়। আপনার শাসন থাকতে পারে, কিন্তু ওর কান্নার ওপর আপনার কোনো অধিকার নেই।
অরণ্য স্তব্ধ হয়ে গেল। এই প্রথম কেউ তার মুখের ওপর এভাবে কথা বলল। লতা আর এক মুহূর্তেও না দাঁড়িয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে এলো। অরণ্য অপলক দৃষ্টিতে লতার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মেয়েটা দেখতে নরম হলেও ভেতরে যেন আগুনের শিখা লুকিয়ে আছে। পরদিন সকাল, রান্নাঘরের ঝনঝন শব্দে লতার ঘুম ভাঙল। সে তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নিচে নামলো। দেখলো বাড়ির পুরনো পরিচালিকা জামিলা খালা চা বানাচ্ছে। লতাকে দেখে জামিলা খালা মুখ বাঁকিয়ে বলল, আইলেন ছোট বৌমা, বড় মা তো বইলা দিছেন আপনারে দিয়া নাস্তা বানাইতে। অরণ্য বাবা কিন্তু বেশি তেল মশলা খায় না। লতা কিছু মনে করল না। সে শাড়ির আঁচল কোমরে কুঁচে কাজে নেমে পড়ল। নিপুণ হাতে সে পরোটা আর আলুর দম তৈরি করলো। অরণ্য যখন ডাইনিং টেবিলে এলো তখন খাবারের ঘ্রাণে সারা ঘর মম করছে। অরণ্য চুপচাপ খেতে শুরু করলো। লতা এক কোণে দাঁড়িয়ে ছিল। হঠাৎ অরণ্য খাবার থামিয়ে বলল, লতা, আজ থেকে তারামণিকে স্কুলে নেওয়া আর আনার দায়িত্ব আপনার। ড্রাইভার সাথে থাকবেন, তবে ওর কোনো আবদার আপনি প্রশ্রয় দেবেন না। লতা মৃদু স্বরে বলল, চেষ্টা করব। টেবিলে তারামণি এলো। তার মুখটা ভার। সে লতার হাতে পরোটা দেখে মুখ কুঁচকে বলল, আমি এটা খাবো না, আমি স্যান্ডউইচ খাবো। মেহজাবিন চৌধুরী পাশ থেকে বললেন, লতা, তোমাকে তো বলা হয়েছিল ও কি খায় তা জেনে নিতে, প্রথম দিনেই ভুল করলে। লতা কিছু বলল না। সে জানে এখন প্রতিবাদ করে লাভ নেই। সে শুধু তারামণির প্লেটে এক টুকরো পরোটা দিয়ে মিষ্টি করে বলল, একটু খেয়েই দেখো না, যদি খারাপ লাগে তবে আমি নিজে স্যান্ডউইচ বানিয়ে দেব। তারামণি অনিচ্ছা সত্ত্বেও এক টুকরো মুখে দিল। তারপর তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে আর কথা না বাড়িয়ে দ্রুত খেতে শুরু করলো। লতার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। অন্তত স্বাদের মাধ্যমে সে ছোট্ট মেয়েটার মনে একটু জায়গা করতে পেরেছে। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। ড্রয়িং রুমে কলিং বেল বেজে উঠল। জামিলা খালা দরজা খুলতেই একজন সুবেশা নারী ঝড়ের বেগে ভেতরে ঢুকলেন। হাতে দামি ব্র্যান্ডের ব্যাগ, পরনে ওয়েস্টার্ন ড্রেস। তাকে দেখে মেহজাবিন চৌধুরী আর অনন্য দুজনেই দাঁড়িয়ে পড়লেন। তারামণি চিৎকার করে উঠল, দিঘিমা, তুমি এসেছো? লতা দরজার আড়ালে দাঁড়িয়ে দেখলো এক সুন্দরী নারীকে, যার চোখে চাহনিতে আভিজাত্য আর অহংকার মিলেমিশে আছে। এটাই তবে দিঘি, অরণ্যের প্রাক্তন স্ত্রী। দিঘি অরণ্যের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, শুনলাম তুমি নাকি আবার বিয়ে করেছ। অরণ্য, পাত্রীকে কোনো গ্রামের আয়া নাকি? অরণ্যের চল শক্ত হয়ে উঠল। লতা বুঝতে পারলো তার আসল যুদ্ধটা এখন কেবল শুরু হলো। এই রাজপ্রাসাদে সে কেবল একজন সৎ মা নয়, সে এক অসম লড়াইয়ের সৈনিক। দিঘির উপস্থিতিতে ড্রয়িং রুমের বাতাস মুহূর্তেই ভারী হয়ে উঠল। দামি পারফিউমের কড়া ঘ্রাণ আর তার বাঁকা হাসির ঝিলিকি লতার অস্তিত্বকে যেন অস্বীকার করতে চাইছে। লতা দরজার এক কোণে দাঁড়িয়ে দেখছিল বিশাল এই চৌধুরী ভিলার সবাই যেন দিঘির আগমনে থমকে গেছে। তারামণি তার দিঘিমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁপছে, আর অরণ্য পাথরের মতো দাঁড়িয়ে আছে। দিঘি সোফায় আয়েশ করে বসলো। তার বসার ভঙ্গি আর চাহনিতে রাজকীয় দম্ভ। সে লতার দিকে এক পলক তাকিয়ে অরণ্যকে উদ্দেশ্য করে বলল, অরণ্য, তোমার রুচি তো দিন দিন নিচে নামছে। এই মেয়েটাকে তোমাদের নতুন রাঁধুনি নাকি তারামণির জন্য গ্রামের কোনো আয়া জোগাড় করেছ? অরণ্য চল শক্ত হয়ে উঠল। সে হাতের ফাইলটা টেবিলের ওপর আশ্রয় ফেলে বলল, দিঘি, নিজের সীমা অতিক্রম করো না। লতা এই বাড়ির বউ, আমার বর্তমান স্ত্রী। দিঘি উচ্চস্বরে হেসে উঠল। সেই হাসিতে বিদ্রুপ ছাড়া আর কিচ্ছু ছিল না। স্ত্রী? তুমি ওকে বিয়ে করেছো? ওহ মাই গড! যে ছেলে এক সময় হার্ভার্ডের উপর ছিল, তার পাশে এখন এই পাড়াগোয় মেয়েটা। এর পরনে তো ঠিকঠাক শাড়িটাও নেই। লতা শান্তভাবে এগিয়ে এলো। তার পরনের সস্তা লাল বেনারসিটা হয়তো দিঘির দামি সিল্কের কাছে ম্লান, কিন্তু লতার চোখের জ্যোতিতে কোনো দীনতা ছিল না। সে ধীরস্থির গলায় বলল, মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার আচরণে হয়। আমি হয়তো আপনার মতো আধুনিক নই, কিন্তু আমি জানি বড়দের সামনে কিভাবে কথা বলতে হয়। আর আমি এই বাড়ির বউ হিসেবে এসেছি, আপনার ব্যক্তিগত রুচি যাচাই করতে নয়।
পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ। মেহজাবিন চৌধুরী চোখ বড় বড় করে লতার দিকে তাকালেন। অরণ্য কিছুটা অবাক হলো যে মেয়েটা কাল রাতে কাঁদছিল, তার ভেতর এতখানি জেদ লুকিয়ে আছে। দিঘি রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কি বললে তুমি? আমার সাথে মুখে মুখে তর্ক করছো? তর্ক নয়, সত্য বললাম। লতা এক চুলও নড়ল না। সে তারামণির দিকে হাত বাড়িয়ে বলল, তারামণি, তোমার স্কুল যাওয়ার সময় হয়েছে, চলো আমি তোমাকে খাইয়ে দিই। তারামণি দিঘির হাত চেপে ধরে ঝিঝিয়ে উঠল, আমি যাব না, তুমি পচা মা। দেখি মা, তুমি একে তাড়িয়ে দাও না কেন? দিঘি বিজয়ী হাসিতে লতার দিকে তাকিয়ে বলল, দেখলে তো, এই মেয়েটা কোনোদিন তোমাকে মা বলে মানবে না, কারণ রক্তের টান বলে একটা কথা আছে। তুমি যতই নাটক করো, তুমি ওর সৎ মাই থেকে যাবে। লতা কোনো উত্তর দিল না। সে বুঝলো এই লড়াইটা সহজ নয়। সে চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেল। কিন্তু যাওয়ার সময় অরণ্যের চোখের সাথে তার চোখাচোখি হলো। অরণ্যর চোখে কোনো অসহানুভূতি ছিল না, ছিল কেবল এক গভীর শূন্যতা। দুপুরবেলা তারামণিকে স্কুলে পাঠিয়ে লতা সারা বাড়িতে একবার ঘুরে দেখলো। বিশাল বাড়ি, কিন্তু কোথাও যেন প্রাণের ছোঁয়া নেই। প্রতিটি ঘর যেন একটা আলাদা দ্বীপ। জমিলা খালা বারান্দায় বসে পান চিবোচ্ছিল। লতাকে দেখে সে মুখ ঝামটা দিয়ে বলল, ছোট বৌমা, অরণ্য বাবার লাইব্রেরি ঘরটা একটু পরিষ্কার কইরা দাও। দেখি আপা যখন আসতো ঘরটা গুছাইয়া রাখতো, এখন তো ওই সব আপনার কাজ। লতা লাইব্রেরি ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। সারি সারি বই, কিন্তু ধুলোর আস্তরণ পড়ে আছে। অরণ্য বোধ হয় আজকাল এই ঘরে খুব একটা আসে না। টেবিলের ওপর একটা ফ্রেম উল্টে রাখা ছিল। লতা সেটা তুলতেই দেখলো অরণ্য, দিঘি আর ছোট্ট তারামণির একটা হাসি খুশি ছবি। তখন তারামণি অনেক ছোট। লতা ছবিটার দিকে তাকিয়ে ভাবলো, কি এমন হলো যে এই সুন্দর সাজানো সংসারটা ভেঙে গেল? অরণ্যর মতো গম্ভীর মানুষটা কি দিঘিকে খুব ভালোবাসতো? ছবিটা যথা স্থানে রেখে সে ঘর পরিষ্কার করতে লাগলো। হঠাৎ অরণ্য ঘরে ঢুকলো। লতাকে দেখে সে থমকে গেল। আপনি এখানে কি করছেন? লতা হাতের ঝাড়নটা নামিয়ে রেখে বলল, ঘরটা নোংরা হয়েছিল, তাই ভাবলাম একটু গুছিয়ে দিই। অরণ্য দ্রুত পায়ে লতার কাছে এলো এবং তার হাত থেকে ওই ছবিটা কেড়ে নিল। আপনাকে এই ঘরে আসতে কে বলেছে? আমার ব্যক্তিগত জিনিসের ওপর হাত দেওয়ার সাহস করবেন না। লতা ব্যথিত স্বরে বলল, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম। আপনার সাহায্যের প্রয়োজন নেই লতা। আপনি আপনার সীমার মধ্যে থাকুন। এই বিয়েটা কেন হয়েছে আপনি জানেন। আপনার বাবার চিকিৎসা ও ঋণের বিনিময়ে আপনাকে আমি কিনে এনেছি, সুতরাং আমার জীবনে জায়গা পাওয়ার চেষ্টা করবেন না। লতার গায়ে কথাটা তীরের মতো বিঁধল। সে শান্ত গলায় বলল, চিকিৎসার খরচ ও ঋণের টাকা আপনি শোধ করেছেন বলে কি আমার আত্মসম্মানটাও কিনে নিয়েছেন? অরণ্য সাহেব, আমি আপনার কেনা দাসী নই, আপনার বিয়ে করা স্ত্রী। আপনি আমাকে ভালোবাসুন বা না বাসুন, আমার অস্তিত্বকে অস্বীকার করতে পারেন না। অরণ্য কিছু বলতে গিয়েও থেমে গেল। লতার চোখের কোণে জল চিকচিক করছে, কিন্তু গলার স্বর কাঁপছে না। লতা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় অরণ্য লক্ষ্য করলো টেবিলের ওপর রাখা তার চশমাটা লতা ঠিক জায়গায় মুছে রেখেছে। মানুষটার মনে একটা অদ্ভুত খচখচানি শুরু হলো। বিকেলের দিকে স্কুল থেকে ফেরার পর তারামণির হঠাৎ জ্বর এলো। তো ছোট শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। মেহজাবিন চৌধুরী নিজের ঘরে ঘুমাচ্ছেন, তাকে ডাকা নিষেধ। অরণ্য অফিসে মিটিংয়ে ব্যস্ত, ফোন ধরছে না। লতা তারামণির ঘরে ঢুকলো। তারামণি জ্বরের ঘোরে কাতরাচ্ছে আর বিড়বিড় করে, মা মা আসো, আমার ভালো লাগছে না। লতা জলপট্টি নিয়ে এলো। সে সারা রাত তারামণির পাশে বসে মাথায় জল দিল। তারামণি বারবার লতাকে ঠেলে সরিয়ে দিতে চাইল, কিন্তু লতা ছাড়ল না। সে তারামণিকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, ভয় নেই সোনা, আমি আছি তো। মাঝরাতে অরণ্য বাড়ি ফিরল। সে লতার ঘরের দিকে গিয়ে দেখলো লতা নেই। দুশ্চিন্তা নিয়ে তারামণির ঘরে ঢুকতেই সে অবাক হয়ে গেল। দেখলো লতা মেঝের ওপর বসে আছে আর তার কোলের ওপর মাথা রেখে তারামণি গভীর ঘুমে আচ্ছন্ন। লতার এক হাত দিয়ে তারামণির জ্বর মাপছে, অন্য হাতে তারামণির হাতটা শক্ত করে ধরে রাখা। অরণ্যর পাথরের মতো কঠিন মনে হঠাৎ যেন বরফ গলতে শুরু করলো। সে দরজার আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতে লাগলো। লতার শাড়ির আঁচল দিয়ে সে তারামণির মুখ মুছিয়ে দিচ্ছে। অরণ্য ধীর পায়ে ভেতরে ঢুকলো। লতা চমকে উঠল।
অরণ্য সাহেব, আপনি কখন এলেন? অরণ্য গম্ভীর গলায় বলল, অফিসে কাজ ছিল। তারামণির কি হয়েছে? জ্বর এখন একটু কমেছে, লতা ক্লান্ত গলায় বলল। অরণ্য লতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনি যান, নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিন, আমি ওর পাশে বসছি। লতা মাথা নেড়ে বলল, না, ও এখন কাঁচা ঘুমে। আমি উঠে গেলে ও জেগে যাবে। আপনি বরং খেয়ে নিন, ডাইনিং টেবিলে আপনার জন্য খাবার রাখা আছে। অরণ্য আর কোনো কথা না বলে চলে গেল। ডাইনিং টেবিলে গিয়ে দেখলো খাবারগুলো সযত্নে ঢেকে রাখা যায়। সে যখন খাবারটা মুখে দিল, তার মনে হলো বহু বছর পর সে তার প্রিয় মায়ের হাতের রান্নার স্বাদ পাচ্ছে। অরণ্য ভাবলো, এই মেয়েটা কি সত্যি তার পরিবারকে বদলে দেবে, নাকি দিঘির ফিরে আসা সব চুরমার করে দেবে। অরণ্য সেই রাতে ডাইনিং টেবিলে বসে অনেকক্ষণ ভাবলো। লতার রান্না করা খাবারে একটা মায়া আছে, যা এই অট্টালিকায় গত কয়েক বছর ধরে অনুপস্থিত ছিল। সে খাওয়া শেষ করে আবার তারামণির ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দেখল লতা ক্লান্তিতে তারামণির বিছানার পাশেই মেঝেতে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। অরণ্যর খুব ইচ্ছা হলো লতাকে তুলে বিছানায় শুইয়ে দিতে, কিন্তু নিজের ইগো তাকে বাধা দিল। সে একটা পাতলা কম্বল লতার গায়ে আলতো করে ঢেকে দিয়ে নিজের ঘরে চলে গেল। পরদিন সকালে চৌধুরী ভিলার পরিবেশ আবারও উত্তপ্ত হয়ে উঠল। লতা ভোরে উঠে তারামণির জন্য সুজি রান্না করছিল। এমন সময় মেহজাবিন চৌধুরী হন্তদন্ত হয়ে রান্নাঘরে ঢুকলেন। তার চোখে মুখে চরম উত্তেজনা। লতা, তুমি কি অরণ্য লাইব্রেরি ঘরে ঢুকেছিলে কাল? মেহজাবিন চৌধুরী কণ্ঠস্বর কাঁপছে। লতা অবাক হয়ে বলল, জি বড়মা, ঘরটা খুব নোংরা ছিল, তাই পরিষ্কার করতে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? কিছু হয়েছে মানে? আমার আলমারির লকার থেকে দিঘির দেওয়া একটা দামি হীরের নেকলেস গায়েব। ওই ঘরে অরণ্য আর আমি ছাড়া কেউ ঢোকে না। কাল তুমি ঢুকেছো, আর আজই ওটা নেই। মেহজাবিন চৌধুরী অভিযোগ শুনে লতার হাত থেকে চামচটা নিচে পড়ে গেল। লতা স্তব্ধ হয়ে বলল, আমি নেকলেস নিইনি বড়মা, আমি শুধু ধুলো পরিষ্কার করেছি। ঠিক তখনই ড্রয়িং রুমে থেকে দিঘির খিলখিল হাসি শোনা গেল। সে এক কাপ কফি হাতে নিয়ে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। আমি তো আগেই বলেছিলাম, অরণ্য চোরকে প্রশ্রয় দিলে সে মাথায় উঠে বসে। যাদের অভাব আছে, দামি জিনিস দেখলে তাদের লোভ সামলানো কঠিন। অরণ্য তখন সিঁড়ি দিয়ে নামছিল। হল্লা শুনে সে ড্রয়িং রুমে এলো। তার পরনে অফিসের স্যুট। সে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, কি হচ্ছে এখানে? দেখে এগিয়ে গিয়ে অরণ্যর হাত ধরল। দেখো অরণ্য, তোমার এই স্ত্রী আমার মায়ের দেওয়া সেই অ্যান্টিক নেকলেসটা চুরি করেছে। ও কাল তোমার ঘরে ঢুকেছিল, জমিলা খালা সাক্ষী আছে। অরণ্য লতার দিকে তাকালো। লতার চোখ দুটো জলে ভরে উঠেছে, কিন্তু সে মাথা নিচু করেনি। লতা শান্ত গলায় বলল, অরণ্য সাহেব, আমি গরিব ঘরের মেয়ে হতে পারি, কিন্তু চোর নই। আমি আপনার বাড়িতে কোনো জিনিস নিতে আসিনি। দিঘি চিৎকার করে উঠল, মুখ সামলে কথা বলো, এখনই ওর ঘর তল্লাশি করা হোক। মেহজাবিন চৌধুরী জমিলা খালাকে আদেশ দিলেন লতার ঘর তল্লাশি করতে। লতা পাথরের মতো দাঁড়িয়ে রইল। অরণ্য চুপচাপ দেখছিল। কিছুক্ষণ পর জামিলা খালা লতার ঘর থেকে একটা ছোট্ট প্যাকেট নিয়ে এলো। প্যাকেটটা খুলতেই দেখা গেল ঝকঝকে সেই হীরের নেকলেস। পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মেহজাবিন চৌধুরী লতার গালে একটা থাপ্পড় মারতে উদ্যত হলেন, কিন্তু অরণ্য লতার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। সে মেহজাবিন চৌধুরীর হাতটা ধরে ফেলল। মাথামো। অরণ্য গলার স্বরে একটা অদ্ভুত গম্ভীরতা। দিঘি পাশ থেকে উস্কানিমূলক স্বরে বলল, অরণ্য, এখনো ওকে বাঁচাচ্ছ? প্রমাণ তো চোখের সামনে, পুলিশ ডাকো। অরণ্য নেকলেসটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখল, তারপর সে দিঘির দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসলো। দেখি, তুমি ভুলে গেছো এই ঘরে সিসিটিভি ক্যামেরা বসানো আছে। গত মাসে তারামণির নিরাপত্তার জন্য আমি নিজে ওটা লাগিয়েছি। লতা জানে না, কিন্তু তুমি তো জানতে। দিঘির মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। অরণ্য পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও প্লে করলো। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে মাঝরাতে দিঘি চুপি চুপি লতার ঘরে ঢুকে ওই প্যাকেটটা বালিশের নিচে লুকিয়ে রাখছে। মেহজাবিন চৌধুরী লজ্জিত হয়ে মাথা নিচু করলেন। দিঘি তোতলাতে শুরু করলো।
আমি শুধু ওর পরীক্ষা নিচ্ছিলাম। অরণ্য ধমক দিয়ে বলল, যথেষ্ট হয়েছে দিঘি, তুমি এই মুহূর্তেই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আর কোনোদিন আমার স্ত্রীর গায়ে কলঙ্ক দেওয়ার চেষ্টা করবে না। দিঘি রাগে গজ গজ করতে করতে বেরিয়ে গেল। মেহজাবিন চৌধুরীও কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেলেন। ড্রয়িং রুমে এখন শুধু লতা আর অরণ্য। লতা তখন কাঁপছে অপমানের তীব্রতায়, তার শরীর বিড়ি করছে। সে অরণ্যর দিকে তাকিয়ে কাপা গলায় বলল, আপনি তো জানতেন আমি নিইনি, তাও কেন এতক্ষণ চুপ ছিলেন? অরণ্য লতার খুব কাছে এগিয়ে এলো। লতার চিবুকটা আলতো করে ধরে উঁচু করলো। দেখতে চেয়েছিলাম আমার বিপদ সংকুল এই সংসারে টিকে থাকার মতো শক্তি তোমার আছে কিনা। তুমি চোর নও সেটা প্রমাণ করার জন্য ভিডিওর প্রয়োজন ছিল না লতা, তোমার চোখই যথেষ্ট ছিল। এই প্রথম অরণ্য লতাকে তুমি বলে সম্বোধন করলো। লতার মনে হলো তার সমস্ত অপমান ধুয়ে মুছে গেল। অরণ্য আবার বলল, আজ থেকে এই বাড়ির চাবির গোছা তোমার কাছে থাকবে। মা কি বললো বা দিঘি কি করলো তাতে কোনো কান দিও না। তারামণিকে নিয়ে স্কুলে যাও, গাড়ি দাঁড়িয়ে আছে। লতা যখন তারামণিকে নিয়ে গাড়িতে উঠলো তখন তারামণি হঠাৎ লতার হাতটা ধরলো, কচি গলায় বলল, মা তুমি কি রাগ করেছো? দিঘি মা খুব পচা, তাই না? লতার চোখ দিয়ে আবার জল এলো, কিন্তু এবার সেটা আনন্দের। তারামণি তাকে মা বলে ডেকেছে। চৌধুরী ভিলার ড্রয়িং রুমে থেকে দিঘি বিদায় নিলেও তার ফেলে যাওয়া বিষাক্ত নিঃশ্বাস যেন এখনো প্রতিটি কোণে লেগে আছে। অরণ্য লতাকে তুমি বলে সম্বোধন করার পর থেকে লতার মনের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হয়েছে। সে নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছিল যে মেয়েটাকে কদিন আগে টাকার বিনিময়ে এ বাড়িতে আনা হয়েছিল, তার জন্য অরণ্য আজ নিজের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে রুখে দাঁড়ালো। লতা তার ভেজা চুলগুলো মুছতে মুছতে নিজের অজান্তেই হাসলো, কিন্তু পরক্ষণেই মনে পড়লো অরণ্য সেই কঠোর মুখটা। অরণ্য হয়তো তাকে দয়া করেছে, কিন্তু ভালো কি বাসে? পরদিন সকালে আকাশের মেঘের ঘন ঘটা। লতা তারামণিকে স্কুলে পাঠিয়ে অরণ্যর ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। অরণ্য আজ অফিসে যায়নি, সে ল্যাপটপে কি যেন কাজ করছে। লতা দরজায় দুবার টোকা দিল। আসুন। অরণ্যর গম্ভীর স্বর। লতা ভেতরে ঢুকে এক কাপ ধোয়া ওঠা আদা চা টেবিলের ওপর রাখলো। চায়ের সাথে একটু আদা দিয়েছে, আপনার মাথা ব্যথাটা কমবে। অরণ্য ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই বলল, আপনি জানলেন কি করে আবার মাথা ব্যথা করছে? লতা মৃদু হেসে বলল, আপনার চোখের পাশের রগগুলো কাঁপছে। বাবা যখন খুব দুশ্চিন্তা করতেন তারও এমন হতো। অরণ্য এবার মাথা তুলে লতার দিকে তাকালো। লতার পরনে আজ একটা আকাশি রঙের সুতির শাড়ি, চোখে হালকা একটু কাজল দেওয়া, খুব সাধারণ, কিন্তু কি এক স্নিগ্ধতা আছে এই মেয়েটার মধ্যে। অরণ্য চশমাটা খুলে টেবিলের ওপর রেখে বলল, বসো লতা। লতা অবাক হলো, অরণ্য তাকে বসতে বলছে। সন্তর্পণে সরি সে সন্তর্পণে সামনের চেয়ারটায় বসলো। লতা অরণ্যর গলায় আজ কোনো কর্কশতা নেই। কাল যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। বড় মা আর দিঘি মিলে তোমাকে যে অপমান করেছে সেটা আমার বাড়ির কেউ করবে আমি ভাবিনি। লতা নিচের দিকে তাকিয়ে বলল, অপমান তো জীবনের অংশ অরণ্য সাহেব। আমি ছোট থেকে মানুষের অবহেলায় শুয়ে বড় হয়েছি, তবে কাল আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, ওইটাই আমার কাছে অনেক। অরণ্য কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দেখি কেন অমন করে জানো? ও চায় আমি যেন সবসময় ওর নিয়ন্ত্রণে থাকি। আমাদের ডিভোর্স হয়েছে 2 বছর আগে, কিন্তু ও এখনও মনে করে এই বাড়ির ওপর ওর অধিকার আছে। বিশেষ করে তারামণিকে ও ওর হাতিয়ার হিসেবে ব্যবহার করে। লতা ধীর গলায় জিজ্ঞেস করলো, আপনারা কি একে অপরকে খুব ভালোবাসতেন? প্রশ্নটা শুনে অরণ্যর মুখটা আবার থমথমে হয়ে গেল। সে জানালার দিয়ে বাইরের দৃষ্টির দিকে তাকিয়ে বলল, ভালোবাসা একতরফা হয় না লতা। আমি হয়তো ওকে একটা সোনার খাঁচা দিয়েছিলাম, কিন্তু ওর প্রয়োজন ছিল ডানা মেলা আকাশ। ও সেই আকাশে উড়তে গিয়ে আমার সংসারটাকে পুড়িয়ে দিয়ে গেছে। দিঘি কোনোদিন মা হতে চায়নি। তারামণি ওর কাছে কেবল একটা দায় ছিল।
লতার বুকটা হু হু করে উঠল। সে বুঝতে পারল এই গম্ভীর মানুষটার আড়ালে কতটা ক্ষত লুকিয়ে আছে। সে আবেগের বশবর্তী হয়ে অরণ্যের টেবিলের ওপর রাখা হাতটার ওপর নিজের হাত রাখল। আমি থাকতে তারামণিকে কেউ দায় মনে করবে না অরণ্য সাহেব। আমি হয়তো ওর নিজের মা নই, কিন্তু আমি ওকে কোনোদিন সৎ মা হওয়ার দুঃখ পেতে দেব না। অরণ্য চমকে উঠল। লতার হাতের স্পর্শে এক আশ্চর্য উষ্ণতা। সে হাতটা সরিয়ে নিল না, বরং লতার চোখের দিকে তাকিয়ে বলল, লতা, তুমি কি জানো তুমি অনেক বেশি সাহসী। লতা হাসলো। সেই হাসিতে একরাশ ঘাস ফুলের স্নিগ্ধতা ছিল। ঠিক তখনই দরজায় জমিলা খালার কাশির শব্দ শোনা গেল। দুজনেই লজ্জিত হয়ে দূরে সরে বসল। জমিলা খালা মুখ কাচুমাচু করে বলল, বাবা, নিচে আপনার শ্বশুর বাড়ি থাইকা লোকজন আইছে, লতা মার বাবা অসুস্থ বইলা খবর দিছে। লতার হাতের চায়ের কাপটা প্রায় পড়ে যাচ্ছিল। তার বাবা অসুস্থ। সে পাগলের মতো নিচে দৌড়ে গেল। বিকেল 4টে। লতার বাপের বাড়ি পুরনো ঢাকার সেই আধ ভাঙা বাড়িতে লতা আর অরণ্য এসে পৌঁছেছে। লতা ঘরে ঢুকে দেখলো শওকত সাহেব বিছানায় শুয়ে হাঁপাচ্ছেন। তার হার্ট অ্যাটাকটা এবার বেশ জোরালো ছিল। জুলেখা বেগম এক কোণে বসে রাস্ত্র বিসর্জন দিচ্ছে। লতা বাবার হাত ধরে চিৎকার করে কেঁদে উঠল, বাবা, আমার দিকে তাকাও বাবা, আমি এসেছি। শওকত সাহেব পিটপিট করে চোখ মেললেন। অরণ্যকে পাশে দেখে তার চোখে জল চলে এলো। তার ঠোঁট দুটো নড়ছে। হয়তো তিনি বলতে চাইছেন, বাবা, অরণ্য, আমার মেয়েটাকে আগলে রেখো, ওর ওপর বড় অন্যায় করেছি আমি। অরণ্য হয়তো ওনার মনের কথা বুঝতে পারল। তাই তো শওকত সাহেবের কপালে হাত রেখে বলল, আপনি চিন্তা করবেন না, লত এখন আমার পরিবারের অংশ, ওর কোনো অযত্ন হবে না। তারপর অরণ্য দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলো এবং শওকত সাহেবকে শহরের সেরা হাসপাতালে ভর্তি করালো। লতা অবাক হয়ে দেখেছিল অরণ্যকে। মানুষটা এত ব্যস্ততার মধ্যেও সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। হাসপাতালের করিডোরে যখন লতা ক্লান্ত হয়ে বসেছিল, অরণ্য একটা কফির কাপ তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, মন শক্ত করো লতা, তোমার বাবা সুস্থ হয়ে যাবেন। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি। লতা কফির কাপটা নিয়ে অরণ্যর দিকে তাকিয়ে বলল, আপনি কেন এত করছেন আমার জন্য? আমি তো শুধুই আপনার বাড়িতে কেনা এক মেয়ে। অরণ্য লতার খুব কাছে এসে দাঁড়ালো। হাসপাতালের ম্লান আলোয় অরণ্যর চোখ দুটো নেশাতুর মনে হলো। সে লতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভুল বলছো লতা, তুমি কেনা কেউ নও। তুমি হলে এই মরুভূমির মতো জীবনের হঠাৎ চলে আসা এক পশলা বৃষ্টি। আমি হয়তো মুখ ফুটে বলতে পারি না, কিন্তু তোমার উপস্থিতি আমার ঘরটাকে বাড়ি বানিয়ে দিয়েছে। লতার হৃদস্পন্দন থমকে গেল। অরণ্য কি তাকে ভালোবাসার সংকেত দিচ্ছে? কিন্তু সুখ বেশিক্ষণ সইল না। হাসপাতালের রিসেপশন হঠাৎ এক মহিলা চিৎকার শোনা গেল। লতা গিয়ে দেখলো দিঘি সেখানে দাঁড়িয়ে আছে, তার সাথে এক বয়স্ক ভদ্রলোক, যিনি এই হাসপাতালের অন্যতম ট্রাস্টি। দিঘি লতাকে দেখে বিদ্রূপের হাসি হাসল। কি লতা, বাবার চিকিৎসা করাতে এসেছ? তা অরণ্যর টাকা তো দুহাতে ওড়াচ্ছ, কিন্তু তুমি কি জানো তোমার বাবা এই হাসপাতালেই মারা যাবেন যদি আমি একটা ফোন করি? অরণ্য পেছন থেকে গম্ভীর গলায় বলল, দিঘি, তুমি এখানে কি করছো? দিঘি অরণ্যর দিকে তাকিয়ে বলল, অরণ্য, তুমি এই নিজ বংশের মেয়েটার বাবার জন্য এত টাকা খরচ করছো? আমার বাবা এই হাসপাতালের মালিকদের একজন। আমি চাইলেই এখন এই পেশেন্টকে বের করে দিতে পারি। অরণ্য শান্তভাবে পকেট থেকে চেক বই বের করলো। সে একটা চেকে সাইন করে দিঘির মুখের সামনে ধরলো। দিঘি, এই হাসপাতালের ট্রাস্টে যতগুলো শেয়ার তোমার বাবার আছে তার দ্বিগুণ মূল্যের চেক এটা। আজ থেকে এই হাসপাতালের অংশীদার আমি। আর এখন আমার গেস্টের সামনে থেকে তুমি দূর হও। দিঘি অপমানে নীল হয়ে গেল। সে রাগে গটগট করে বেরিয়ে গেল। লতা শুধু অরণ্যর দিকে তাকিয়েছিল। সে ভাবতেও পারেনি অরণ্য তার জন্য এত দূর যেতে পারে। রাত 10টা। শওকত সাহেবের অবস্থা এখন স্থিতিশীল। লতা হাসপাতালের কেবিনে বাবার পাশে বসে আছে। অরণ্য বাইরে দাঁড়িয়ে ফোনের কাজে ব্যস্ত। হঠাৎ তারামণি ফোন এলো লতার কাছে। লতা কানে নিতেই ভেসে এলো, মা, তুমি কখন আসবে? আমার খুব ভয় লাগছে। তারামণির কান্না ভেজা গলা। লতা ফোনে চুমু দিয়ে বলল, সোনা মা,
আমি একটু পরেই আসছি, পাপা আর আমি একসাথে আসবো। লতা কেবিনে থেকে বেরিয়ে অরণ্যর কাছে গেল। অরণ্য তাকে দেখে মৃদু হাসলো। এই প্রথম লতা লক্ষ্য করলো অরণ্যর হাসিতে একটা মায়া আছে। অরণ্য বলল, চলো লতা, বাড়ি ফিরি। তারামণি কাঁদছে। তোমার বাবাকে দেখার জন্য আমি নার্স আর গার্ড রেখেছি, কোনো সমস্যা হবে না। গাড়িতে ফেরার পথে সারা রাস্তা কেউ কোনো কথা বলল না, কিন্তু নিস্তব্ধতার মাঝেও যেন হাজারো কথা বিনিময় হলো। গাড়ির ভেতর হালকা মিউজিক বাজছে। অরণ্য হঠাৎ লতার হাতটা ধরলো। লতা কাঁপলো না, বরং শক্ত করে সেও অরণ্যের হাতটা আঁকড়ে ধরলো। গাড়ি যখন বাড়ির সামনে পৌঁছালো, লতা দেখলো পুরো বাড়িটা সাজানো। মেহজাবিন চৌধুরী দরজায় দাঁড়িয়ে আছেন। লতা ভয় পাচ্ছিল, কিন্তু মেহজাবিন চৌধুরী এগিয়ে এসে লতার কপালে হাত রাখলেন। লতা, আমাকে মাফ করে দিস রে মা। দিঘির কথাই না বুঝে তোকে অনেক কষ্ট দিয়েছি। অরণ্য আজ আমাকে সব বলেছে, তুই না থাকলে আমার নাতনিটা অনাথ হয়ে যেত। লতা মেহজাবিন চৌধুরীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বাড়ির কাজের লোকরাও আজ লতাকে সম্মানের চোখে দেখছে। লতা যখন তারামণিকে ঘুম পাড়ানোর জন্য তার ঘরে গেল, দেখলো তারামণি একটা ছবি এঁকেছে। ছবিতে অরণ্য, লতা আর তারামণি হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে, নিচে লেখা মাই ফ্যামিলি। লতার চোখে জল চলে এলো। কিন্তু সেই রাতে যখন লতা নিজের ঘরে ঘুমানোর জন্য তৈরি হচ্ছে, তখন তার মোবাইলে একটা অজানা নম্বর থেকে মেসেজ এলো। মেসেজটা পড়ে লতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেখানে লেখা ছিল, খুব তো সুখে আছো বনলতা, কিন্তু অরণ্য কি জানে তোমার জীবনের সেই অন্ধকার 5 বছরের কথা? দিঘি সব জেনে গেছে, তৈরি থেকো। লতার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। তার অতীত কি তবে তার বর্তমানকে ধ্বংস করে দেবে? ফোনের স্ক্রিনে ভেসে থাকা সেই মেসেজটা লতার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিল। তার সারা শরীর থর থর করে কাঁপছে। লতা দ্রুত ফোনের ইনবক্স থেকে মেসেজটা মুছে ফেলার চেষ্টা করলো, কিন্তু তার হাত কাঁপছে। অতীতে যা সে মাটির ভিতরে পুঁতে এসেছিল, তা কি এখন ডালপালা মিলে তার সাজানো বর্তমানকে তছনছ করে দেবে? লতা জানালার গ্রিল ধরে বাইরে তাকালো। ঘুটঘুটে অন্ধকার রাত। অরণ্যর লাইব্রেরি ঘরে আলো তখনও জ্বলছে। লতার খুব ইচ্ছে হলো অরণ্যের কাছে গিয়ে সবটা বলে দিতে, কিন্তু পরক্ষণেই এক প্রবল আশঙ্কায় সে সিঁটিয়ে গেল। অরণ্য কি তাকে বিশ্বাস করবে, নাকি অন্য সবার মতো সেও ঘৃণা ভরে তাকে বাড়ি থেকে বের করে দেবে? পরদিন সকাল। চৌধুরী ভিলার সকালটা আজ অন্যরকম স্নিগ্ধ। মেহজাবিন চৌধুরী আজ নিজেই লতাকে ডেকে তুলেছেন। তার আচরণে এক অভাবনীয় পরিবর্তন। তিনি লতাকে পাশে বসিয়ে বললেন, লতা, আজ বিকেলে আমাদের বাড়িতে একটা ছোট অনুষ্ঠান হবে। অরণ্যের বন্ধুদের দাওয়াত দিয়েছি। আমি চাই আজ সবাই দেখুক আমার বাড়ির নতুন বউ। লতা কোনো মতে হাসল। তার মনে তখনও সেই মেসেজটার আতঙ্ক ঘুরপাক খাচ্ছে। সে নাস্তার টেবিলে গিয়ে দেখলো অরণ্য আর তারামণি খুনসুটি করছে। মা দেখো, পাপ্পা আমাকে একটা নতুন ফ্রক দিয়েছে, তুমিও কিন্তু বিকেলের অনুষ্ঠানে সুন্দর করে সাজবে। তারামণি লতার শাড়ির আঁচল ধরে টানতে টানতে বলল। অরণ্য লতার দিকে তাকিয়ে একটু দুষ্টুমি ভরা হাসিতে বলল, লতা, তোমার ঘরে একটা প্যাকেট রাখা আছে, ওটা বিকেলের জন্য। আশা করি তোমার পছন্দ হবে। লতা ঘরে গিয়ে প্যাকেটটা খুললো। ভেতরে একটা দামি ঢাকাই জামদানি আর সাথে মুক্তোর সেট। পকেটের ভেতরে একটা ছোট্ট চিরকুট। এই মুক্তোগুলো তোমার চোখের জলের চেয়ে অনেক বেশি দামি। হাসি খুশি থেকো। লতার চোখে জল চলে এলো। অরণ্যের মতো গম্ভীর একজন মানুষ যখন ভালোবাসার প্রকাশ করে, তখন তা যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর কবিতা মনে হয়। কিন্তু লতার সুখ যেন কারো নজর লেগে আছে। বিকেলের অনুষ্ঠান। পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত। শহরের নামকরা সব মানুষ এসেছে। লতা যখন সেই নীল জামদানি পরে নিচে নামলো, সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। অরণ্য লতাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, কিন্তু ঠিক তখনই নাটকের চূড়ান্ত মোড় নিতে দিঘি হাজির হলো। তবে আজ দিঘি একা নয়, তার সাথে একজন মাঝ বয়সী লোক, যার চেহারা দেখেই লতার মুখ
লোকটা লতার জীবনের সেই অন্ধকার অধ্যায়ের নাম বিপ্লব। দিঘি উচ্চস্বরে হেসে বলল, অরণ্য, তুমি তো খুব ঘটা করে অনুষ্ঠান করছো, কিন্তু তোমার এই পবিত্র স্ত্রীর আসল পরিচয় কি জানো? লতা, তুমি কি এই বিপ্লব সাহেবকে চেনো? পুরো হল ঘর নিস্তব্ধ। বিপ্লব এগিয়ে এসে লতার দিকে তাকিয়ে বিদ্রুপের গলায় বলল, কেন চিনবে না? 5 বছর আগে এই মেয়ের জন্যই তো আমি জেলে গিয়েছিলাম। ও তো কোনো সাধারণ মেয়ে নয়, ও একটা দাগি আসামির। অরণ্য বিপ্লবের কথা থামিয়ে দিয়ে চিৎকার করে উঠল, থামুন! আপনি কে, আর কি বলতে চাইছেন পরিষ্কার করুন। দেখি মোবাইল থেকে কয়েকটা পুরনো খবরের কাগজের কাটিং বের করে সবার সামনে ধরল। দেখো অরণ্য, 5 বছর আগে লতার নামে একটি চুরির মামলা হয়েছিল। ও একটা স্বর্ণের দোকান থেকে গয়না চুরি করে ধরা পড়েছিল। ও তখন এই বিপ্লবের সাথেই থাকতো। লতা আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ফুঁপিয়ে কেঁদে উঠল, সব মিথ্যে। বিপ্লব আমাকে ফাঁসিয়েছিল, আমি কিছুই করিনি। বিপ্লব হাসল, প্রমাণ কোথায় লতা? জেলের খাতায় তো তোমার নাম এখনো আছে। অরণ্য চৌধুরী, আপনি কি এখন এক চোরকে আপনার বাড়ি গিন্নি বানিয়ে রাখবেন? মেহজাবিন চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে লতার সামনে এলেন। এসব কি শুনছি লতা? তুমি জেল খেটেছ। অরণ্য, আমি তখনই বলেছিলাম এই নিচু বংশের মেয়ের মধ্যে কোনো খুঁত আছে। অরণ্য চুপচাপ ছিল। সে লতার চোখের দিকে তাকালো। লতার চোখ দুটো এক বুক আরতি নিয়ে অরণ্যকে যেন কিছু বলতে চাইছে। অরণ্য ধীর পায়ে বিপ্লবের কাছে গিয়ে এগিয়ে গেল। হঠাৎ এক জোরালো শব্দ হলো। অরণ্য বিপ্লবের কলার ধরে দেয়ালে চেপে ধরল। আপনারা কি ভেবেছেন অরণ্য চৌধুরী বোকা? লতাকে বিয়ে করার আগে আমি তার পুরো ব্যাকগ্রাউন্ড চেক করেছি। আমি জানি 5 বছর আগে বিপ্লব কিভাবে লতার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে ওকে ব্যবহার করেছিল এবং নিজে বাঁচতে লতার কাঁধে দোষ চাপিয়েছিল। সেই কেসের ফাইল আমি গত মাসেই রিওপেনে করেছি। পুরো ড্রয়িং রুমের পিনপতন, নিস্তব্ধতা। অরণ্য পকেট থেকে একটা পুলিশের রিপোর্ট বের করে দিঘির মুখের সামনে ধরলো। আর দিঘি, এই বিপ্লবকে তুমি টাকা দিয়ে এখানে এনেছো। লতা অপরাধী নয়, ও পরিস্থিতির শিকার ছিল। ও যে নির্দোষ সেটা কোর্ট থেকে গত সপ্তাহে ঘোষণা করা হয়েছে। শুধু লতাকে সারপ্রাইজ দেব বলে আমি এটা গোপন রেখেছিলাম। অরণ্য লতার পাশে গিয়ে দাঁড়ালো। সবার সামনে লতার কাঁধে হাত রেখে বলল, লতা আমার স্ত্রী। ওর অতীত যাই হোক, ও আজ থেকে এই বাড়ির সম্মান। যারা ওকে অসম্মান করতে এসেছে তারা এই মুহূর্তেই বেরিয়ে যান। দেখি আর বিপ্লব অপমানে মাথা নিচু করে চলে গেল। লতা অরণ্যের বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে ফেলল। অরণ্য লতার মাথায় হাত বুলিয়ে শক্ত গলায় বলল, কান্না নয় লতা, আজ থেকে তোমার জীবনে শুধু হাসির দিন শুরু। তারামণি দৌড়ে এসে দুজনের মাঝখানে ঢুকে বলল, পাপা তুমি মাকে বকছো কেন? মা তো কাঁদছে। অরণ্য আর লতা দুজনে একসাথে হেসে উঠল। এই প্রথম চৌধুরী ভিলায় কোনো ঝগড়া নয়, এক বুক ভালোবাসা আর শান্তির সুর বাজলো। বিপ্লব আর দিঘির ষড়যন্ত্র ধোপে টেকেনি। অরণ্যের বিশ্বাস আর ভালোবাসার কাছে লতার কলঙ্কিত অতীত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ড্রয়িং রুমের সেই উত্তপ্ত পরিবেশ শান্ত হওয়ার পর অরণ্য লতাকে নিজের ঘরে নিয়ে এলো। লতা তখনও জায়নামাজে বসে চোখের জল ফেলছিল। এই বিপদের সময় সে শুধু আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। অরণ্য দরজায় দাঁড়িয়ে লতার এই শান্ত রূপ দেখছিল। সে ধীর পায়ে ভেতরে ঢুকে লতার মাথার ওপর হাত রাখলো। লতা, ওঠো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আজ সবার সামনে তোমার পবিত্রতা প্রমাণ হয়ে গেছে। অরণ্য খুব নরম গলায় বলল। লতা চোখ মুছে উঠে দাঁড়ালো। আপনি আমার জন্য যা করলেন অরণ্য সাহেব, তা আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। আমি ভেবেছিলাম আপনিও আমাকে ভুল বুঝবেন। আরিয়ান একটু হেসে বলল, সাহেব সাহেব করবে না তো? অন্তত আজকের পর থেকে আমাকে নাম ধরে ডাকতে পারো। আর শোনো, আমি তোমাকে বিশ্বাস করি, কারণ আমি জানি তোমার ওই চোখের মাঝে কোনো লুকোচুরি নেই। লতা লজ্জা পেয়ে মাথা নিচু করলো। অরণ্য লতার হাতে একটা ছোট্ট বাক্স তুলে দিল। এটা তারামণির দাদি যান, মানে আমার আম্মার দেওয়া উপহার। তিনি চেয়েছেন আজ থেকে এই বাড়ির আন্দরমহলের সব দায়িত্ব তোমার হাতে থাকবে। লতা বক্সটা খুলল। ভেতরে একটা দামি হীরের আংটি আর এক জোড়া সোনার বালা। লতা চোখে আবার জল চলে এলো। সে ভাবতেও পারেনি এই পরিবার তাকে এত দ্রুত আপন করে নেবে।
পরদিন সকাল চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ। মেহজাবিন চৌধুরী আজ নিজে লতাকে নিয়ে রান্নাঘরে ঢুকলেন। তিনি লতাকে হাতে ধরে পায়েস রান্না শেখাচ্ছেন। জানিস লতা, অরণ্য ছোটবেলায় এই পায়েসটা খুব পছন্দ করত। দিঘি আসার পর এই বাড়িতে রান্না বান্না প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। ও তো সবসময় বাইরে খাবার আর ডায়েট নিয়ে থাকতো। মেহজাবিন চৌধুরী আক্ষেপ করে বললেন। লতা মিষ্টি করে হেসে বলল, আম্মা আপনি চিন্তা করবেন না, এখন থেকে অরণ্য সাহেব আর তারামণির পছন্দের সব খাবার আমি নিজে রান্না করব। তারামণি ড্রয়িং রুমে থেকে দৌড়ে এলো। মা, মা দেখো, আমি আব্বুর জন্য একটা তাসবিহ কিনেছি। আজ তো জুম্মা, আব্বু এটা নিয়ে মসজিদে যাবে। লতা তারামণিকে কোলে তুলে নিল। বাহ, খুব সুন্দর হয়েছে তো সোনা, চলো আমরা আব্বুকে সারপ্রাইজ দিই। জুম্মার নামাজ পড়ে ফেরার পর অরণ্য দেখলো লতা আর তারামণি দুজনেই খুব সুন্দর করে সাজগোজ করে বসে আছে। লতার পরনে একটা হালকা বেগুনি রঙের কামিজ আর মাথায় সুন্দর করে হিজাব করা। অরণ্যের বুকের ভেতরটা হঠাৎ যেন ধক করে উঠল। লতাকে এই বেশে কতটা মায়াবী লাগছে। অরণ্য পকেট থেকে আতর বের করে সবার গায়ে মাখিয়ে দিল। সারা ঘরে এক পবিত্র সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। অরণ্য লতার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, তোমাকে হিজাবে খুব সুন্দর লাগছে লতা, মাশাআল্লাহ। লতা লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু এই সুখের মাঝেও এক নতুন ঝড়ের ইঙ্গিত পাওয়া গেল। বিকালবেলা দিঘি এই পরাজয় সহজে মেনে নেওয়ার পাত্রী নয়। সে লতার বাবার বাড়িতে গিয়ে জুলেখা বেগমকে হাত করার চেষ্টা করছে। দিঘি জানে লতার বাবা শওকত সাহেব অসুস্থ আর জুলেখা টাকার জন্য সব করতে পারে। দিঘি জুলেখা বেগমের হাতে এক গাদা টাকা তুলে দিয়ে বলল, দেখুন জুলেখা বেগম, লতা এখন চৌধুরী বাড়ির রানী হয়ে বসে আছে। আপনি কি চান না লতা সেখান থেকে বিতাড়িত হোক আর আপনি বাকি জীবনটা আরামে কাটান? জুলেখা বেগমের চোখ টাকার লোভে চকচক করে উঠল। আমি কি করতে পারি দিঘি বিবি? দেখি একটা কুটিল হাসি হেসে বলল, লতার সাথে অরণ্যের বিয়ের আগে লতা নাকি অন্য কাউকে ভালোবাসতো। এমন কোনো প্রমাণ বা চিঠি কি আপনার কাছে আছে? যদি একটা চিঠিও জোগাড় করতে পারেন তবে অরণ্য লতাকে এক নিমিষেই তালাক দিয়ে দেবে। জুলেখা একটু ভেবে বলল, লতার একটা ডায়েরি ছিল, ওটা আমি এখনো পড়িয়ে ফেলিনি। ওতে বোধহয় ওর কোনো পুরনো বন্ধুর কথা লেখা আছে। দেখি চোখে মুখে পৈশাচিক আনন্দ ফুটে উঠল। ব্যাস, ওটাই চাই। ওই ডায়েরিটা আমাকে এনে দিন, আর লতার সংসার ভাঙার দায়িত্ব আমার। রাতে চৌধুরী ভিলা। লতা তারামণিকে ঘুম পাড়িয়ে নিচের ঘরে এলো। সে দেখলো অরণ্য বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। লতা ধীর পায়ে অরণ্যের পাশে গিয়েও দাঁড়ালো। কিছু ভাবছেন? লতা জিজ্ঞেস করলো। আরিয়ান লতার দিকে ফিরে তাকালো। ভাবছি জীবনটা কতটা বিচিত্র। 1 মাস আগে আমি তোমাকে চিনতামও না, আর আজ মনে হচ্ছে তুমি না থাকলে আমার এই বাড়িটা আবার সেই প্রাণহীন কবরস্থান হয়ে যেত। লতা আবেগ প্রবল হয়ে বলল, আমিও তো একা ছিলাম অরণ্য সাহেব, আপনি আর তারামণি আমাকে একটা পরিচয় দিয়েছেন। অরণ্য লতার হাতটা আলতো করে ধরল। লতা, আমাদের সম্পর্কের মাঝে এখনো একটা দূরত্ব আছে। আমি চাই না তুমি কেবল তারামণির মা হয়ে থাকো, আমি চাই তুমি আমার প্রকৃত স্ত্রী হও। আমরা কি নতুন করে শুরু করতে পারি? লতা কোনো কথা না বলে অরণ্যের বুকে মাথা রাখলো। বাইরে ঝিঝি পোকার ডাক আর অরণ্যের হৃৎপিণ্ডের শব্দ লতার কানে এক মধুর সঙ্গীতের মতো বাজতে লাগলো। কিন্তু লতা জানে না জুলেখা আর দিঘির তৈরি করা সেই ডায়েরির ঝড় তাদের এই নিভৃত ভালোবাসার ঘর তছনছ করতে আসবে। অরণ্যের বুকে মাথা রেখে লতা সেদিন এক অদ্ভুত প্রশান্তির অনুভব করেছিল। বাড়ির পরিবেশ এখন ইসলামের স্নিগ্ধতা। প্রতিদিন সকালে লতা নিচে তারামণিকে নিয়ে কোরআন তিলাওয়াত করে, যা দেখে মেহজাবিন চৌধুরীর চোখ জুড়িয়ে যায়। কিন্তু সুখের এই ফানুসটা ফুটিয়ে দিতে দেখি তার শেষ চাঁদটা চালতে শুরু করেছে। পরদিন দুপুরে অরণ্য অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছে। ড্রয়িং রুমে পা রাখতে সে দেখলো দিঘি সোফায় বসে আছে, তার হাতে একটি পুরনো জীর্ণ ডায়েরি। অরণ্যকে দেখেই দিঘি এক রহস্যময় হাসি দিল। আবার কেন এসেছো দিঘি? তোমাকে তো আগেই মানা করা হয়েছে। অরণ্য কণ্ঠস্বরে কঠোরতা এনে বলল। দিঘি উঠে দাঁড়িয়ে অরণ্যের সামনে ডায়েরিটা রাখলো। আমি জানি তুমি লতাকে অন্ধভাবে বিশ্বাস করো,
অরণ্য কিন্তু এই বিশ্বাসের আড়ালে ও তোমাকে ঠকাচ্ছে। এই ডায়েরিটা লতার নিজের হাতের লেখা, পড়ে দেখো। তোমার আগে ওর জীবনে আরিয়ান নামে কেউ ছিল কি না? এমনকি বিয়ের আগের দিনও ও সেই আরিয়ানের জন্য কেঁদেছিল। অরণ্য ডায়েরিটা হাতে নিল, পাতাগুলো উল্টাতেই সে দেখলো লতার পরিচিত হাতের লেখা। সেখানে বিরহের কবিতা আর জনক আরিয়ান এর প্রতি গভীর অনুরাগের কথা লেখা। অরণ্যের চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। সে কি তবে আবার ভুল মানুষকে বিশ্বাস করলো? ঠিক তখনই লতা তারামণিকে নিয়ে নিজ তলায় এলো। দিঘিকে দেখে লতা থমকে দাঁড়ালো। অরণ্যের হাতে নিচে পুরনো ডায়েরিটা দেখে লতার বুকটা ধক করে উঠল। অরণ্য সাহেব, ওটা আমার ডায়েরি, আপনি ওটা কোথায় পেলেন? লতা কাপা গলায় জিজ্ঞেস করলো। অরণ্য ডায়েরিটা লতার দিকে ছুড়ে দিয়ে বলল, এটা কি তোমার হাতের লেখা লতা? সত্যি করে বলো, এই আরিয়ানকে, যার জন্য তুমি বিয়ের রাতেও অশ্রুপাত করেছো? লতা স্তব্ধ হয়ে গেল। সে ডায়েরিটা হাতে নিয়ে দেখলো তার সৎ মা জুলেখা বেগম আর দিঘি মিলে পুরনো ডায়েরি পাতায় কাটছাঁট করে নতুন কিছু লাইন যোগ করেছে। লতা বলতে চাইলো, অরণ্য সাহেব শুনুন, এটা ষড়যন্ত্র, কিন্তু অরণ্য শুনতে চাইলো না। সে রাগে গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। দেখি লতার কানের কাছে এসে ফিসফিস করে বলল, বলেছিলাম না বনলতা, এই রাজপ্রাসাদ থেকে তোকে আস্তা করে ছুঁড়ে ফেলবো। এখন দেখ অরণ্যের ঘৃণা কেমন লাগে। রাত তখন 12টা, পুরো বাড়িতে কবরের মতো নিস্তব্ধতা। তারামণি ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার চোখের কোণে পানি। মা আর বাবার ঝগড়া শিশু মনকে ব্যথিত করেছে। লতা বাড়ির ছাদে গিয়ে একা দাঁড়িয়ে আছে। আকাশে এক ফালি চাঁদ, কিন্তু লতার মনে অমাবস্যার আধার। হঠাৎ অরণ্য ছাদে এলো, তার চোখ মুখ লাল। সে লতার সামনে গিয়ে দাঁড়ালো। কেন করলে এমন লতা? আমি তো তোমাকে সবটা দিয়েছিলাম, সম্মান, অধিকার, ভালোবাসা, সব। লতা শান্ত গলায় বলল, অরণ্য সাহেব, আপনি কি সত্যিই বিশ্বাস করেন আমি আপনাকে ঠকিয়েছি? আপনি কি ওই ডায়েরিটার সব লেখা ভালো করে দেখেছেন? ডায়েরির শেষে আমার হাতে লেখা আর শুরুর লেখা কি এক ছিল? অরণ্য থমকে গেল। সে রাগের মাথায় সেটা লক্ষ্য করেনি। লতা বলতে লাগলো, আরিয়ান আমার কোনো প্রেমিক ছিল না। আরিয়ান ছিল আমার বড় ভাই, যে 5 বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছে। ওই ডায়েরিতে আমি আমার ভাইয়ের প্রতি আমার শোক লিখেছিলাম, আর দিহি সেখানে কৌশল প্রেমে শব্দগুলো যোগ করেছে। আপনি কি আমাকে এতই সস্তা মনে করেন? অরণ্য স্তব্ধ হয়ে লতার দিকে তাকিয়ে রইল। লতা তার ফোন থেকে একটি পুরনো ছবি বের করে অরণ্যের চোখের সামনে ধরল। ছবিতে লতা আর একটি কিশোর ছেলে হাসছে। নিচে লেখা, আরিয়ান ভাইয়া ও আমি। অরণ্যের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে কি এক ভুল করে ফেলেছে? সন্দেহের বশবর্তী হয়ে সে এক নিষ্পাপ নারীর আত্মসম্মানে আঘাত করেছে। অরণ্য লতার হাত ধরতে চাইল, কিন্তু লতা পিছিয়ে গেল। বিশ্বাসের ভিত্তি যদি একটা পুরনো ডায়েরির কথাই নড়ে যায়, তবে সেই সম্পর্ক টিকবে কি করে? অরণ্য সাহেব, আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। লতা যখন নিচে নামতে চাইল, তখন সিঁড়িতে তারামণিকে দাঁড়িয়ে থাকতে দেখল। তারামণি কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি চলে গেলে আমি কার কাছে গল্প শুনবো? পাপা কি তোমাকে বকেছে? আমি পাপাকে বকে দেবো। তুমি যেও না মা। লতার মাতৃত্ব জয়ী হলো। সে তারামণিকে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। অরণ্য পেছনে এসে লতার কাঁধে হাত রাখলো। আমাকে মাফ করো লতা, শয়তান আমার কানে সন্দেহের বিষ ঢেলেছিল। আমি তওবা করছি, আর কোনোদিন তোমাকে অবিশ্বাস করব না। এই পরিবারটা তো তোমারই, আমাদের ছেড়ে যেও না। লতা অরণ্যের চোখে অনুশোচনা দেখতে পেল। সে বুঝলো শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে হলে পারস্পরিক বিশ্বাসের কোনো বিকল্প নেই। অরণ্যের অনুশোচনা লতার মনকে নরম করে দিলেও অপমানের ক্ষতটা তখনও টাটকা। তবে তারামণির ওই ছোট্ট হাতের টানে আর অরণ্যের চোখের টলমলে পানি লতাকে বুঝিয়ে দিল, এই পরিবারটা এখন তার নিজের অস্তিত্বের অংশ। সকালবেলা পুরো বাড়িতে আজ উৎসবের আমেজ লেগেছে। আজ তারামণির জন্মদিন। লতা নিজের হাতে পুরো বাড়িটা সাদা আর গোলাপি পর্দায় বিন্যাসে সাজিয়েছে। মেহজাবিন চৌধুরী আজ ভীষণ খুশি। তিনি লতাকে ডেকে বললেন, লতা মা, আজ এই খুশির দিনে আমি চাই তুমি নিজ হাতে তারামণির জন্য জর্দা আর মোরগ পোলাও রান্না করো। বাইরের খাবার তো অনেক হলো, আজ বাড়ির গিন্নি যা রাঁধবে সবাই তাই খাবে। লতা হাসি মুখে রান্নাঘরে ঢুকলো। রান্নার
সুঘ্রাণে সারা বাড়ি মম করছে। অরণ্য বারবার রান্নাঘরের দরজায় উকি দিচ্ছে। লতাকে কাজ করতে দেখে সে মুচকি হেসে বলল, এত সুঘ্রাণ আসছে কোত্থেকে? আমার তো এখনই খিদে পেয়ে গেল। লতা খুন্তি নাড়তে নাড়তে গম্ভীর মুখে বলল, খাবার দাবার সব মেহমানের জন্য, আপনার জন্য শুধু সালাদ আছে। অরণ্য কাছে এসে নিচু স্বরে বলল, অভিমান এখনো ভাঙেনি? আচ্ছা, আজকের অনুষ্ঠানে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তারপর তো হাসবে। লতা কোনো উত্তর দিল না, তবে তার ঠোঁটের কোণে একটা লাজুক হাসি ফুটে উঠল। বিকেলে অনুষ্ঠান চৌধুরী ভিলার লন সাজানো হয়েছে চোখ ধাঁধানো আলো দিয়ে। আত্মীয় স্বজন আর শহরের গণ্যমান্য ব্যক্তিরা আসতে শুরু করেছেন। লতা আজ পরেছে একটা রাজকীয় মেরুন রঙের কাতান শাড়ি, মাথায় হিজাব আর চোখে সামান্য কাজল। তাকে দেখে মনে হচ্ছে কোনো এক আরবীয় রাজকুমারী। তারামণি একটা পরীর মতো ড্রেস পরে সবার মাঝে ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই বিনা হুয়ত দিঘি আবার হাজির হলো। তবে আজ তার হাতে কোনো ডায়েরি নেই, বরং চোখে মুখে এক বিচিত্র জেদ। সে সরাসরি অরণ্যের সামনে গিয়ে দাঁড়ালো। অরণ্য, তুমি কি ভাবলে এই পাড়াগেঁয়ো মেয়েটাকে নিয়ে তুমি সুখে থাকবে? আমি খবর পেয়েছি লতার বাবা হাসপাতালে মরণাপন্ন, আর তুমি এখানে জন্মদিন পালন করছো। ছি! দিঘি উচ্চস্বরে বলল, যাতে সবাই শুনতে পায়। উপস্থিত অতিথিদের মাঝে ফিসফাস শুরু হলো। লতার বুকটা কেঁপে উঠল। তার বাবা অবস্থা কি তবে আবার খারাপ হলো? অরণ্য শান্ত পায়ে এগিয়ে এলো। সে লতার হাতটা শক্ত করে ধরল। দেখি, তোমার খবরের সোর্সটা বোধহয় খুব দুর্বল। লতার আব্বা এখন আমাদের এই বাড়িতেই আছেন। ডাক্তার তাকে ডিসচার্জ করেছেন এবং আমি তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছি। অরণ্য ইশারা করতেই দোতলার বারান্দায় হুইল চেয়ারে করে শওকত সাহেবকে আনা হলো। তাকে দেখাচ্ছিল আগের চেয়ে অনেক সুস্থ এবং পরিপাটি। লতা দৌড়ে গিয়ে বাবার পায়ে লুটিয়ে পড়ল। বাবা, তুমি এখানে? শওকত সাহেব মেয়ের মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিল। পুরো অনুষ্ঠানে মানুষ অরণ্যের সুনাম করছে, অন্যদিকে দিঘির মুখটা অপমানে কালো হয়ে গেল। অরণ্য এবার মাইক্রোফোনে নিয়ে সবার সামনে ঘোষণা করলো, আজকের এই আনন্দের দিনে আমি শুধু আমার মেয়ের জন্মদিনই পালন করছি না, বরং সবার সামনে আমার স্ত্রীকে একটি বিশেষ উপহার দিতে চাই। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী মাসে আমি, লতা, তারামণি আর আমাদের আম্মা আব্বা সবাই মিলে উমরাহ পালন করতে যাব। ইনশাল্লাহ আমাদের নতুন জীবনের শুরু হবে পবিত্র কাবা শরীফ থেকে। অতিথিরা মাশাল্লাহ বলে উঠলেন। লতার চোখ দিয়ে খুশির জল গড়িয়ে পড়ল। দিঘি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। সে বুঝতে পারল এই পরিবারে তার বিষ ঢালার আর কোনো জায়গা নেই। রাত তখন গভীর। অনুষ্ঠান শেষ, সবাই যার যার ঘরে। লতা তারামণিকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসে দাঁড়ালো। অরণ্য পেছন থেকে এসে লতার কাঁধে একটা চাদর জড়িয়ে দিল। এখন কি রাগ কমেছে বনলতা? অরণ্য ফিসফিস করে বলল। লতা ফিরে তাকিয়ে অরণ্যের চোখের দিকে তাকালো। আপনি আমার জন্য যা করেছেন আমি ভাবতেও পারি না। আমার বাবাকে এখানে নিয়ে আসা, উমরাহ সিদ্ধান্ত, আমি ভাষা হারিয়ে ফেলেছি। অরণ্য লতার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। লতা, তুমি আমাকে একটা পূর্ণাঙ্গ পরিবার দিয়েছ, তারামণিকে মায়ের ভালোবাসা দিয়েছ, এইটুকু তো আমার করতেই হতো। আমরা কি আজ থেকে সব অতীত ভুলে কেবল আগামীর কথা ভাবতে পারি? লতা মাথা নাড়ল। এই প্রথম সে অরণ্যের বুকে নিজের অধিকার নিয়ে মাথা রাখল। বাইরে ঝিরঝিরে বাতাস বইছে, আর চাঁদের আলোয় পুরো চৌধুরী ভিলা যেন এক টুকরো স্বর্গ হয়ে উঠেছে। কিন্তু গল্পের শেষ তো এখানেই নয়। উমরাহ সফরে গিয়ে লতার জীবনে এক অভাবনীয় ঘটনা ঘটতে চলেছে। এমন কেউ কি সামনে আসবে যে লতার ফেলে আসা শৈশবের কোনো অজানা সত্য ফাঁস করে দেবে? অরণ্যের উমরা পালনের ঘোষণা চৌধুরী বিলার প্রতিটি কোণে আনন্দের জোয়ার নিয়ে এলো। লতা যেন বিশ্বাসই করতে পারছে না তার জীবনের এই নতুন বাঁক। যে মেয়েটি কদিন আগে নিজেকে বিকিয়ে দেওয়া পণ্য মনে করেছিল, আজ সে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের আস্থার প্রতীক। পরদিন দুপুরে লতা তার বাবার রুমে বসে শওকত সাহেবকে ওষুধ খাওয়াচ্ছিল। শওকত সাহেব মেয়ের চোখে মুখে এক তৃপ্তির আভা দেখে দুর্বল হাতে লতার মাথায় হাত রাখলেন। হয়তো বলতে চেয়েছেন, মা।
লতা, আল্লাহ তোর সব দুঃখ ঘুচিয়ে দিয়েছেন। অরণ্য বাবা মানুষ নয়, হীরা। তুই আমায় মাফ করে দিস মা। তোকে আমি জুলেখার হাতে ছেড়ে দিয়েছিলাম। লতাও হয়তো তার বাবার মনের কথা বুঝতে পারলো। তাই তো বাবার হাত চেপে ধরে বলল, বাবা যা হয়েছে আল্লাহর ইচ্ছায়, তুমি এখনো সুস্থ হয়ে ওঠো। আমাদের সাথে তুমিও মক্কায় যাবে। আমরা সবাই মিলে আল্লাহর ঘরে হাজিরা দেব। ঠিক তখনই রুমে অরণ্য ঢুকলো। তার হাতে কিছু ট্রাভেল পেপারস। সে মুচকি হেসে বলল, আব্বা আপনার পাসপোর্ট রেডি, আগামী শুক্রবার আমাদের ফ্লাইট। লতা, তুমি কি সব প্যাকিং শুরু করেছো? আম্মা কিন্তু খুব এক্সাইটেড। লতা একটু লজ্জা পেয়ে বলল, জি, আমি আর আম্মা মিলে আজ সব গুছিয়ে নেব। তবে তারামণি বায়না ধরেছে ও একটা ছোট লাল জায়নামাজ নিয়ে যাবে। অরণ্য তারামণিকে কোলে তুলে নিয়ে বলল, আমার রাজকন্যার জন্য সব হবে। চলো আজ বিকেলে আমরা সবাই শপিংয়ে যাই। বিকেলে শপিং মলে অরণ্য, লতা, তারামণি আর মেহজাবিন চৌধুরী মিলে কেনাকাটা করছেন। লতা নিজের জন্য খুব সাধারণ কিছু সুতি আবায়া আর হিজাব পছন্দ করলো। অরণ্য লতার দিকে একটা গাঢ় নীল রঙের পাথরের কাজ করা আবায়া এগিয়ে দিয়ে বলল, লতা এটা পরলে তোমাকে খুব মানাবে, এটা নাও। লতা মৃদু স্বরে বলল, এটারও তো অনেক দাম অরণ্য সাহেব। অরণ্য লতার খুব কাছে এসে নিচু গলায় বলল, দাম নিয়ে তোমাকে ভাবতে হবে না বনলতা। তুমি শুধু মনে রেখো তুমি এখন অরণ্যের অর্ধাঙ্গিনী। তোমার পছন্দই আমার খুশি। লতা আর চোখে অরণ্যের দিকে তাকিয়ে হালকা হাসলো। এই ছোট ছোট মুহূর্তগুলো লতার মনে অরণ্যের জন্য ভালোবাসা আরো গভীর করে তুলেছে। যাত্রার আগের রাতে পুরো চৌধুরী ভিলা আলোকসজ্জায় সাজানো। সবাই খুব ব্যস্ত। লতা তার আলমারি গোছাচ্ছিল। এমন সময় জামিলা খালা এসে তাকে একটি খাম দিয়ে গেল। ছোট বৌমা, সদর দরজায় এক লোক এইটা দিয়া গেছে, কইলো আপনারে দিতে। লতা খামটা খুলে দেখলো ভেতরে কোনো চিঠি নেই, আছে শুধু দিঘির একটা ছবি। ছবিটার ওপর বড় বড় করে ক্রস চিহ্ন দেওয়া এবং পেছনে লেখা, গল্প কি এখানেই শেষ হবে লতা? মক্কার ভিড়ে হারিয়ে যেতে সাবধান। লতার বুকটা ধাক করে উঠল। দিঘি কি তবে পিছু ছাড়বে না? সে কি মক্কায় গিয়েও কোনো বিশৃঙ্খলা করবে? লতা ভয়ে অরণ্যকে কিছু বলতে পারলো না, কারণ সে চায় না এই পবিত্র সফরে আগে অরণ্য দুশ্চিন্তা করুক। লতা জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে পানা চাইল, হে আল্লাহ, আমাদের এই সফর কবুল করো আর সব অনিষ্ট থেকে আমাদের রক্ষা করো। শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সাদা এহরাম পরে অরণ্য দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে এক নুরানি আভা। লতা কালো বোরখা আর হিজাবে ঢাকা। তারা মনে বাবার আঙুল ধরে লাফাচ্ছে। মেহজাবিন চৌধুরী আর শওকত সাহেবও খুব খুশি। বিমানে ওঠার আগে অরণ্য লতার দিকে তাকিয়ে বলল, লতা চলো, সব ঘৃণা আর অভিযোগ পেছনে ফেলে আমরা আল্লাহর ঘরে যাই। সেখানে গিয়ে আমি আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চাইবো, পরকালেও যেন তোমাকে আমার পাশে পাই। লতার চোখে অশ্রু টলমল করছিল। সে ধীর গলায় বলল, ইনশাল্লাহ। কিন্তু বিমানে বসার পর লতা লক্ষ্য করলো কয়েকটা সিট পেছনে বড় কালো চশমা পরা এক নারী বসে আছে, যার অবয়ব দিঘির মতো। লতা কি মনের ভুলে দেখলো, নাকি সত্যিই দিঘি তাদের পিছু নিয়েছে? জেদ্দা বিমানবন্দর থেকে মক্কার পথে যখন গাড়িটি ছুটছিল, লতার বুক দুরু দুরু করছিল। জানালার বাইরে ধূসর পাহাড় আর মরুভূমির তপ্ত বালু। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অরণ্যের সুমধুর কণ্ঠের তালবিয়া পাঠে পুরো গাড়িতে এক স্বর্গীয় আবহ তৈরি হয়েছে। লতা পাশে বসে থাকা তারামণির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছিল পেছনের গাড়ির দিকে। বিমানে দেখা সেই রহস্যময় নারী কি এখনও তাদের পিছু নিচ্ছে? অরণ্য লতার অস্থিরতা বুঝতে পেরে তার হাতের ওপর নিজের হাত রাখলো। তো দুনিয়াবি সব চিন্তা দূরে সরিয়ে দাও, আমরা এখন আল্লাহর মেহমান, মনে কোনো কুচিন্তা রেখো না। লতা অরণ্যের দিকে তাকিয়ে এক চিলতে হাসলো। অরণ্যের পরনে সাদা এহরাম, যা তাকে এক অনন্যা নুরানি রূপে সাজিয়েছে। লতা মনে মনে ভাবলো, হে আল্লাহ, এই মানুষটাকে তুমি আমার কপালে লিখেছো, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? মসজিদুল হারামের আঙিনায় মাঝরাত, মক্কার আকাশ পরিষ্কার, চারিদিকে আলোর ঝিলিক। লতারা যখন হোটেলে পৌঁছে
ফ্রেশ হয়ে উমরাহ পালনের জন্য মসজিদুল হারামের উদ্দেশ্যে বের হলো। তখন লতার পা কাঁপছিল। সাদা শ্বেত পাথরের মেঝের শীতলতা তার পায়ে প্রশান্তি দিচ্ছিল। অরণ্য তারামণিকে কোলে তুলে নিল। মেহজাবিন চৌধুরী আর শওকত সাহেব ধীরে ধীরে এগোচ্ছেন। যখন তারা কাবা শরীফের প্রথম দর্শন পেল তখন লতা স্তব্ধ হয়ে গেল। কালো গিলাফে ঢাকা সেই পবিত্র ঘর, যার দিকে তাকিয়ে সারা বিশ্বের মুসলিমরা সিজদা দেয়। লতার চোখের কোণ দিয়ে ঝরঝর করে পানি নামলো। সে তার জীবনের সব কষ্ট, সৎ মায়ের লাঞ্ছনা আর সেই অন্ধকার অতীত যেন এক মুহূর্তে ভুলে গেল। অরণ্য লতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, লতা, আজ প্রাণ ভরে যাও। আল্লাহ এখন তোমার সব দোয়া কবুল করবেন। লতা দুই হাতে তুলে মোনাজাত করলো, ইয়া আল্লাহ, অরণ্য সাহেবের মনে আমার জন্য যে ভালোবাসা দিয়েছ তা চিরস্থায়ী করো। তারামণিকে নেক সন্তান হিসেবে কবুল করো, আর আমাদের এই পরিবারকে সব কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখো। তওয়াফ শুরু হলো। হাজার হাজার মানুষের ভিড়। অরণ্য এক হাত দিয়ে লতাকে আগলে রাখলো আর অন্য হাতে তারামণিকে ধরলো। ভিড়ের মাঝে লতার বারবার মনে হচ্ছিল কেউ একজন তাকে অনুসরণ করছে। সাফা মারওয়া পাহাড়ের মাঝে যখন তারা দৌড়ানো করছিল, হঠাৎ তারার পা মচকে গেল। আউচ! লতা বসে পড়ল। অরণ্য উদ্বিগ্ন হয়ে নিচু হলো। কি হয়েছে লতা? অনেক বেশি লেগেছে? কিছু না, একটু পা মুচকে গেছে। লতা উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। ঠিক তখনই পাশ দিয়ে কালো বোরখা পরা এক নারী দ্রুত হেঁটে চলে গেল। তার হাঁটার ভঙ্গি আর দামি পারফিউমের ঘ্রাণ লতার খুব চেনা লাগলো। এটা দিঘি ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু দিঘি এখানে কি করছে? সে কি ইবাদত করতে এসেছে, নাকি লতার এই পবিত্র মুহূর্তগুলো নষ্ট করতে? মক্কায় তৃতীয় দিন। উমরাহ শেষ করে সবাই এখন মক্কায় অবস্থান করছে। হোটেলের রেস্টুরেন্টে নাস্তা করার সময় অরণ্য বলল, আজ আমরা জাবালে নূর আর কিছু ঐতিহাসিক জায়গা দেখতে যাব। লতা, তুমি কি তৈরি? লতা মাথা নাড়ল, কিন্তু তার মন কুগাইছে। মেহজাবিন চৌধুরী লতাকে বললেন, মা, লতা, তুই যাওয়ার সময় তারামণির জন্য একটু বাড়তি পানি সাথে নিস। মক্কার রোদে ওর কষ্ট হতে পারে। লতা যখন পানি নেওয়ার জন্য হোটেলের লবিতে গেল তখন এক অপরিচিত লোক তাকে একটা চিরকুট দিয়ে গেল। লতা চিরকুটটা খুলে দেখলো তাতে লেখা, কাবার সামনে দাঁড়িয়ে মিথ্যা নাটক করলেই কি পাপ ধুয়ে যায়? তোমার বাবার জীবনের এক গোপন সত্য আজ আমি অরণ্যের সামনে ফাঁস করব। যদি বাঁচাতে চাও তবে হোটেলের ছাদে আসো একা। দিঘি। লতার হাত পা ঠান্ডা হয়ে এলো। বাবার জীবনের গোপন সত্য? শওকত সাহেবের তো কোনো গোপন কথা থাকার কথা নয়। লতা অরণ্যকে কিছু না বলে হোটেলের লিফটে উঠে ছাদে চলে গেল। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে দিঘি। তার চোখে মুখে কোনো পবিত্রতা নেই, আছে কেবল প্রতিহিংসার আগুন। দিঘি লতাকে দেখে বিদ্রূপের হাসি হাসল। এসো বনলতা, মক্কায় এসে খুব হাজি সাহেবা সেজেছ, তাই না? কিন্তু তুমি কি জানো, তোমার এই বাবা, যাকে তুমি এত ভক্তি করো, সে আসলে তোমার নিজের বাবা নয়। লতা যেন আকাশ থেকে পড়ল। কি আজেবাজে বকছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখি একটা পুরনো নথিপত্র বের করে লতার দিকে ছুঁড়ে দিল। পড়ে দেখো, তোমার বাবা যখন তরুণ ছিলেন তখন তিনি এক ধনাঢ্য পরিবারের ড্রাইভার ছিলেন। এই পরিবারের মেয়ে এক হিন্দু ছেলেকে ভালোবেসেছে, ঘর ছেড়েছিল। পরে ওই মেয়েটি যখন বিপদে পড়ে মারা যায় তখন শওকত সাহেব তার নবজাতক কন্যাকে কুড়িয়ে এনে নিজের মেয়ে বলে বড় করেন। সেই মেয়েটি তুমি লতা। তোমার শরীরে তোমার বাবার রক্ত বইছে না, বইছে এক অভিশপ্ত প্রেমিকের রক্ত। লতার মাথা বনবন করে ঘুরতে লাগলো। সে কি তবে অনাথ? শওকত সাহেব কি তবে তাকে মিথ্যা পরিচয় বড় করেছেন? দেখে আরও কাছে এগিয়ে এলো। ভাবো একবার, অরণ্য যখন জানতে পারবে তার স্ত্রী আসলে এক অজ্ঞাত পরিচয় যার সন্তান, তখন সে কি তোমাকে এক মুহূর্ত রাখবে? লতার দেয়ালে পিঠ ঠেকিয়ে ধাপ করে বসে পড়ল। তার চোখের সামনে পুরো পৃথিবী অন্ধকার হয়ে এলো।
কিন্তু ঠিক তখনই ছাদের দরজায় এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। যথেষ্ট হয়েছে দিঘি, আর কত নিচে নামবে তুমি? অরণ্য দরজায় দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে প্রচণ্ড ঘৃণা। সে লতার পাশে গিয়ে দাঁড়ালো এবং তাকে টেনে তুলল। আমি লতার সব কথা শুনেছি দিঘি, আর তুমি যা বলছো তা আমি লতার বাবার কাছে আগেই শুনেছিলাম। শওকত সাহেব আমাকে বিয়ের আগেই সব সত্য বলেছিল। তিনি কোনো ভুল করেননি, বরং তিনি লতাকে এক মহান আশ্রয় দিয়েছেন। লতা কার রক্ত তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। লতা আমার জীবনের নূর ও আমার অর্ধাঙ্গিনী। অরণ্য লতার মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, লতা তুমি অনাথ নও, তুমি আল্লাহর দান। আর আজ থেকে আমি তোমার পরিচয়। দিঘির এই নোংরা খেলা এখানেই শেষ। অরণ্য দিঘির দিকে তাকিয়ে বলল, দিঘি, এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে তুমি যে অপরাধ করলে তার জন্য আল্লাহর কাছে মাফ চাও। আর মনে রেখো, মক্কা পুলিশকে আমি অলরেডি ইনফর্ম করেছি তোমার জালিয়াতি আর হেনস্থার ব্যাপারে। এখনই চলে যাও এখান থেকে। দিঘি স্তব্ধ হয়ে গেল। তার শেষ অস্ত্রটাও অকেজো হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। কিন্তু আজ অরণ্যের মনে তার জন্য কোনো করুণা নেই। মক্কার পাট চুকিয়ে তারা এখন মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়েছে। গাড়িতে অরণ্য আর লতা পাশাপাশি বসা। লতা এখনো ঘোরের মধ্যে আছে। সে অরণ্যের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আপনি আমাকে এত বড় সত্যটা আগে কেন বলেননি? অরণ্য লতার হাতটা শক্ত করে ধরে বলল, কারণ আমি চেয়েছিলাম তুমি আগে আমাকে বিশ্বাস করো। রক্ত কোনো মানুষকে বড় করে না লতা, বড় করে তার চরিত্র আর আমল। তুমি আমার কাছে হীরা, তোমার কোনো বংশ পরিচয়ের প্রয়োজন নেই। লতার মনে হলো আজ সে নতুন করে জন্ম নিল। মদিনার সবুজ গম্বুজ যখন চোখের সামনে ভেসে উঠল, তখন লতা অরণ্যের কাঁধে মাথা রাখলো। শান্তির এক শীতল হাওয়া তাদের দুজনের হৃদয়কে ছুঁয়ে গেল। মদিনার স্নিগ্ধ বাতাস লতার হৃদয়ের সব ক্ষত যেন মুছে দিচ্ছে। মক্কার সেই জলুস আর ভিড়ের চেয়ে মদিনার নিস্তব্ধতা যেন অনেক বেশি গভীর। সাদা কবুতরের ঝাঁক যখন মসজিদে বীর চত্বরে উঠে বেড়ায়, লতা তখন অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। অরণ্য তার পাশে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে দুরূদ পড়ছে। দিঘির দেওয়া সেই পরিচয়ের আঘাত এখন লতার কাছে নগণ্য, কারণ সে জানে তার পরিচয় এখন অরণ্যর সম্মানে আর আল্লাহর রহমতে। মসজিদে নববীতে এক বিকেল লতা আর মেহজাবিন চৌধুরী রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে সালাম পেশ করলেন। লতার চোখে পানি এসে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছেন যে তাকে এমন এক জীবনসঙ্গী দিয়েছেন যে তার অতীত নয়, বরং তার আত্মাকে ভালোবাসে। নামাজ শেষে লতা যখন বের হচ্ছে, তখন এক বৃদ্ধা আরব নারী তার পথ আগলে দাঁড়ালেন। নারীটি লতার চেহারার দিকে গভীর মমতায় তাকিয়ে রইলেন। ভাঙা ভাঙা বাংলায় তিনি বললেন, তোমার চোখে আমি আমার হারিয়ে যাওয়া মেয়ের ছায়া দেখছি মা। আল্লাহ তোমার ভালো করবেন। লতা অবাক হলো। এই সুদূর মদিনায় এক অচেনা মানুষের এই আশীর্বাদ তাকে অদ্ভুত এক শান্তি দিল। সে বুঝতে পারল দুনিয়াতে রক্তের সম্পর্কের চেয়েও বড় সম্পর্ক হলো ঈমান আর ভালোবাসার। দেশে ফেরার দিন মদিনার সফর শেষ করে তারা যখন বিমানবন্দরে পৌঁছালো, অরণ্যকে কিছুটা চিন্তিত দেখালো। লতা জিজ্ঞেস করলো, কিছু হয়েছে কি? অরণ্য মৃদু হেসে বলল, না লতা, দেশে ফিরলে কিছু কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে। দিঘি আর তার সহযোগীরা যে জালিয়াতি করেছে তার আইনি ব্যবস্থা প্রায় শেষ পর্যায়ে। আমি চাই না তুমি আর কোনো দিন ওই মহিলার ছায়া মারাও। লতা অরণ্যের হাত ধরল শক্ত করে। আমি আপনার ওপর ভরসা করি। আপনি যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। চৌধুরী ভিলা, ঢাকা। দেশে ফেরার পর চৌধুরী ভিলা যেন নতুন রূপ নিল। বাড়ির ড্রয়িং রুমে আজ পুলিশ কমিশনারের সাথে অরণ্য সিরিয়াস আলোচনায় ব্যস্ত। দিঘি আর তার সহযোগী বিপ্লবকে জালিয়াতি, মানহানি এবং শওকত সাহেবের সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। দিঘি যখন শেষবারের মতো পুলিশের জিপে ওঠার আগে লতার দিকে তাকালো। লতা তার সামনে গিয়ে দাঁড়ালো। তবে আজ লতার চোখে ঘৃণা ছিল না, ছিল করুণা। লতা শান্ত গলায় বলল, দিঘি আপা, আপনি চেয়েছিলেন আমাকে অনাথ প্রমাণ করে এই বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন যার কেউ নেই তার আল্লাহ আছেন।
আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আইন আর আপনার কর্ম আপনাকে ক্ষমা করবে না। দিঘি কোনো কথা বলতে পারল না। তার দর্প আজ চূর্ণ বিচূর্ণ। সে মুখ নিচু করে জিপে উঠে গেল। 1 মাস পর বাড়িতে এখন খুশির রোষ নাই। শওকত সাহেব এখন আগের চেয়ে অনেক সুস্থ। তিনি লতাকে ডেকে বললেন, মা, আমি তোকে অনেক মিথ্যার মাঝে বড় করেছি, কিন্তু অরণ্য সব জেনেও তোকে আগলে রেখেছে। আমি আজ শান্তিতে মরতে পারবো। অরণ্য পেছনে দাঁড়িয়েছিল। সে বলল, আব্বা, মৃত্যুর কথা বলবেন না। আপনার নাতনি তারামণি তো আপনার সাথে খেলা করার জন্য বসে আছে। তারামণি লতার কোলে চড়ে এলো। মা, পাপা বলেছে আমরা কাল ঘুরতে যাব। তুমি কি সুন্দর লাল শাড়িটা পরবে? লতা অরণ্যের দিকে তাকালো। অরণ্যের চোখে একরাশ মুগ্ধতা। অরণ্য লতার কাছে এসে ফিসফিস করে বলল, বনলতা, আমাদের এই গল্পের কি কোনো শেষ আছে? লতা অরণ্যের কাঁধে মাথা রেখে বলল, ভালোবাসার কোনো শেষ নেই অরণ্য। আমাদের এই সংসার হবে আল্লাহর পথে চলার এক অবিরাম যাত্রা। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। চৌধুরী ভিলার প্রতিটি কোণে এখন শান্তির নূর। লতা আর অরণ্য বারান্দায় দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন বুনছে। তাদের জীবনে আর কোনো দিঘি আসবে না, আর কোনো অন্ধকার অতীত তাদের পথ আটকাবে না। সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। আর প্লিজ গল্পটা পুরোটা শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।